আহনাব তানিশার হাত ধরে ঘরে প্রবেশ করলো। এই ফ্ল্যাটটাই এর আগে কখনো আসেনি সে। চারিদিকে চোখ বোলালো। পুরো ঘরের সবখানের দেওয়ালে সাদা রং করা, বিরাট জানালা ঘিরে আছে নীল রঙের পর্দায়। তানিশার চোখে এক প্রকার প্রশান্তি চলে এলো। আলতো করে আহনাবের হাতটা ছেড়ে দিল সে। আহনাব পিছন ফিরল, কিঞ্চিত হেসে বলল, এসো। তানিশা আবারও সামনে পা বাড়ল। দুজনে এসে ভিল বেলকুনিতে। বিশাল এই ভবনের সর্ব উঁচুতে তাদের ঘরটা। এখান থেকে আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে এই নরম বাতাসকে। তানিশা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। চোখ মেলতেই বেতের চেয়ারে আহনাব তাকে বসিয়ে দিল। পিছনে দাঁড়িয়ে সে, হাত দুটো তানিশার ঘাড়ে। দুজনে মাথা উপর করে আকাশ দেখছে। তানিশা বলে উঠল, এটা কার বাসা? আমার। তোমার যখন মন খারাপ থাকবে তখনই তুমি এখানে চলে আসবে, বুঝলে তো? জানো, এতদিন মনে হতো আমার যাওয়ার কোনো জায়গা নেই, অতঃপর তোমায় পেলাম। এখন মনে হচ্ছে সব পেয়ে গেছি। আহনাব শক্ত করে হাতটা ধরলো, অন্য হাতে ফ্ল্যাটের চাবি দিয়ে বলল, এখানে তোমায় কেউ বিরক্ত করেননি। কিন্তু তোমায় বিরক্ত করার জন্য আমি আছি। আহনাব হেসে উঠল, চুমু খেলো তার ললাটে। দুজনে মুগ্ধ দৃষ্টি আলিঙ্গন করলো একে অপরকে। তানিশা উঠে দাঁড়ালো, আহনাবের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। 3 বার বলছি, তুমি আমার, অর্থাৎ সত্যিকার অর্থেই তুমি আমার। আর কখনো কেউ আলাদা করতে পারবে না, কারণ তুমি যে শুধুই আমার। আহনাব হেসে বুকে জড়িয়ে নিল তাকে। পরম শান্তি অনুভব করলো তানিশা। চোখ দুটো বন্ধ করে আঁকড়ে ধরলো আহনাবকে। বাঁচার জন্য মানুষ যে পথ খুঁজে, তার সন্ধান সে পেয়ে যায়। বেঁচে থাকার জন্য একটি মাত্র আকাঙ্ক্ষা, তার ভালোবাসা। কলিং বেল বেজে উঠল। শান্ত এসে দরজা খুলো, কিন্তু একই সামনে তো কেউ নেই। হঠাৎ আওয়াজ পেতে মাথা নিচ করলো। ও আচ্ছা, বড় মানুষ না, ছোট মানুষ এসেছে। মিনির হাতে এক বাটি দুধ। প্রায় কয়েকদিন পর পর মিকোর জন্য খাবার নিয়ে এসে এখানে আসে সে। এরপর থেকে যায় ঘন্টার পর ঘন্টা। শান্ত তাকে চলে যেতে বলে না, দেখতে ভালো লাগে। মিকো আর মিনি দুজনেই সোফায় জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। অতঃপর মিনির মা এসে বুকে চোখে নিয়ে যায়। আন্তরিকভাবে দুঃখিত জানায় তাকে। প্রতিবারই সে মাথা নেড়ে বলে ওঠে, অসুবিধে নেই আন্টি, ও আসুক। আন্টি তখন তার দিকে চোখ রাঙিয়ে বলে, এত আদর করো না, এই মেয়েকে তো চিনো না, একদম মাথায় উঠে বসে থাকবে। মিনি মুখ ভেঙচি কাটে। শান্ত হেসে ওঠে, আছে আবারও উপস্থিত। মিনি কিছু না বলে চটপট ঘরে ঢুকে গেল। তার এক আওয়াজে মিকো ছুটে এলো। জিগি দোস্তি দুজনের ঠিক চিনে যায়। মিনি দুধের বাটি নিচে রেখে সোফায় উঠে পা ঝুলিয়ে বসে পড়ল। তার আপত্তি লাগে না, মনে হয় এটা নিজেরই ঘর। শান্ত রান্নাঘরে ঢুকলো। খানিক বাদেই নুডলস রান্না করে নিয়ে এলো। তার হাতে বাটি দেখে মিনি দাঁড়িয়ে গেল। শান্ত হেসে বলে উঠল, মিকু আর মিনির মাঝে কোনো তফাৎ নেই, দুটোই এক। চুলে ছুটি দুটো দুলিয়ে বলে, ওগুলো কি? নুডলস খাবে? না, আইসক্রিম খাবো। শীতের সময় কেউ আইসক্রিম খায় না। নাও, বসে বসে নুডলস খাও। শক্ত কণ্ঠের কথাগুলো বলে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে আবারও রান্নাঘরে ঢুকলো কফি বানাতে। মিকো এর মধ্যে খাবার শেষ করে মিনির পাশে গা ঘেঁষে শুয়ে আছে। মিনি চুপচাপ বসে নুডলস খাচ্ছে। এক ফাঁকে শান্ত এসে টিভি ছেড়ে দিল। মিনি কার্টুন দেখছে। মিনা কার্টুন হচ্ছে। মিনি চোখ বড় বড় করে দেখছে। মনে হয় না ও কখনো মিনা কার্টুন দেখেছে। এই নতুন জেনারেশনের বাচ্চাগুলো কেমন জানি, অথচ তাদের সময় এগুলোর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আবারও কলিং বেল বাজলো। কলিং বেলের আওয়াজ শুনে শান্ত মৃদু হাসলো। কে এসেছে বোঝে যাচ্ছে। চশমিশ একগাল হাসি দিয়ে লাফিয়ে উঠলো। চট করে এসে জড়িয়ে ধরলো শান্তকে। শান্ত খানিকটা হক চুকিয়ে গেল। নিজম কখনই এমনটা করে না। এ মেয়ে কখন কি করে কিছুই বোঝা যায় না। নিজম হেসে বলল, অশান্ত, কেমন লাগলো সারপ্রাইজ? খুব ভালো। নিজম চোখের চশমা ঠিক করে বলল, নিঝুম যা করে তা সবকিছুই ভালো করে, এই দেখুন। বলেই তার সামনে ঘুরতে লাগলো। হালকা নীল রঙের জামাটাই তাকে বেশ মানিয়েছে। শান্ত মাথা থেকে পা অব্দি তাকে দেখে হাসলো। মাথায় হাত রেখে বলল, অপূর্ব। আমার চশমিশ তো বরাবরই সুন্দর। নিজম হাত দিয়ে আঁকড়ে ধরলো শান্তের কোমরের শার্টটা। দুজনের মুগ্ধ মিলনের মাঝে দাঁড়িয়ে মিনিট চামচে করে নুডলস খাচ্ছে। তার পাশে এসে দাঁড়ালো মিকো। ইয়াবারও হামি ছিল সে। ভালোই ঘুম দিয়েছিল, কিন্তু চশমিশের জন্য তার ঘুমটা ভেঙে গেছে। চশমিশ দ্রুত হাত ছড়িয়ে ফেলো। মাথা চুলকে বলল, ওকে। ও মিনি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাদের একদিন দেখা হয়েছিল লিফটের মধ্যে, আর তখন তুমি বলেছিলে ভাইয়া রাক্ষস। নিজম ঠোঁট চেপে ধরলো। শান্ত ফিরে তাকালো, বলে উঠল, ও, আমি তো ভুলেই গেছিলাম। আরে অশান্ত, ওটা তেমন কিছু না। তাই? নিজম হাসার চেষ্টা করলো। শান্ত তার কান ধরতে গেলে অমনি সে ছুটে চলে গেল। শান্ত হাসলো। মিনি আর মিকো দুজনে তার দিকে ফিরে আছে। দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। মিনি সোফায়
চুপচাপ বসে আছে। তার পায়ের কাছে বসা মিকো। নিজম আইসক্রিম খেতে খেতে এদিকে এসে বসলো। তার পিছন পিছন কফির মগ হাতে শান্ত উপস্থিত। মিনি কপাল কুঁচকে বলল, আইসক্রিম কেন খাচ্ছে? শীতের সময় আইসক্রিম খায় না, জানো না? শান্ত ভরকে গেল। খানিকক্ষণ আগে এই কথাটাই যেন সে বলেছিল। নিজম আইসক্রিম খাওয়া থামিয়ে বলল, ও তো বাচ্চাদের জন্য, আর আমি তো বড়। তুমি কি আমাকে বাচ্চা ভাবো নাকি? তুমি জানো আমার বয়স কত? 8 বছর। ও, তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, আমি ক্লাস 3-তে পড়ি। আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। হ্যাঁ, তার সাথে ভালো তর্ক করতে পারো, সেটার কথা বলবে না? অশান্ত। শান্ত কফির মগে চুমতে এক কোণে বসে পড়ল। মিনি এখনো মুখ কালো করে রেখেছে। চশমিশ তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করে না, আইসক্রিম খাবে। না, আম্মু বকবে। নিজম হাসলো। মিকো এসে হুট করে তার পা খামচে ধরল। সে আঁতকে উঠল। মিনি উঠে তাকে কোলে নিল। বাজে কাজ। মিকো কখনো এভাবে কাউকে কামড় দেয় না। শান্ত মলিন কণ্ঠে বলে উঠল, তুমি ওকে নিয়ে চলে যাও, খেলো গিয়ে। মিনি মাথা তুলে সামনে পা বাড়ল। মিকো তখনও মেও মেও করে চেঁচিয়ে যাচ্ছে। মিনি তাকে এক ধমকে থামিয়ে দিল। সে থেমে গেল, কিন্তু কেমন করে যেন চেয়ে রইল। নিজম ভয় পেয়ে শান্তর পিছনে এসে লুকায়। তার শার্ট খামচে ধরে পড়ল, ও আমায় একটুও সাহায্য করতে পারে না। অশান্ত। করবে কি করে? ওর জায়গায় তো এখন তুমি থাকো না। হিংসে হয়, হিংসে। নিজম শুকনো ঢুক গেল। শান্ত হেসে পড়ল, ও এখন কি বলছে জানো? বলছে তুমি আমার শান্তর থেকে দূরে থাকো, সাবধান করছে তোমায়। সাবধানে থেকো, বুঝলে? বিড়ালের কিন্তু অলৌকিক শক্তি থাকে। কোনোদিন দেখবে তোমার স্বপ্নে এসে তোমাকে। বাকি কথা বলার আগে নিজম শান্তর চুলগুলো টেনে ধরল। আরে চশমিশ, লাগছে তো। লাগুক, আমায় জানি কি বলছিলেন। হ্যাঁ, ভয় দেখাচ্ছেন। আরে চশমিশ। কে শুনে কার কথা? লেগে গেল মারামারি। কোনো মতে শান্ত নিজমের হাত দুটো শক্ত করে সামনে আনতে সক্ষম হলো। নিজম তখনও রাগে অস্থির। শান্ত বাঁকা হাসলো, বলে উঠল, এখন কি করবে চশমিশ? তোমার হাত যে বাঁধা। তাতে কি, দাগ তো আছে। বলা মাত্র কামড় বসালো। এই কামড় একটু আধটু কামড় না, খুব জোরে কামড় বসালো তার হাতে। শান্তর হাত ছেড়ে দিয়ে ধপ করে সোফাতে বসে পড়ল। নিজম তখনও কামড়ে বসে আছে। শান্ত চোখ মুখ বন্ধ করে পড়ল। উফ, তুমি তো দেখছি মেকুর থেকেও খুব জোরে কামড় দাও। নিজম মুখ উঠিয়ে নিল, ভুরু কুচকে বলল, মিকো একটা মেয়ে, তাই না? কি কামড় দিয়েছো দেখলে? আর একটু হলে তো মাংস উঠিয়ে ফেলতে। আপনি দ্রুত ওর জন্য একটা ছেলে বিড়াল আনার ব্যবস্থা করুন। দেখি দেখি তোমার দাঁতগুলো কতখানি ধারালো এগুলো। হ্যাঁ, দাঁত কি দিয়ে ধার দাও? দেখেছেন দাঁতগুলো? দেবো কি আরেকটা দাঁত? দাঁত সামনে রাখো চশমিশ। না, রাখবো না। কেন, কি করবেন? শান্ত ঠোঁট চেপে ধরল। নিজমকে টেনে নিজের কোলে বসিয়ে বলল। নিজম জোরাজোরি করছে, তাতে কি? আজ সে তো শোধ তুলে ছাড়বে। হাতটা গালে রেখে ধপ করে ঘাড়ে কামড় বসিয়ে দিল। নিজমা খামছে ধরল তাকে। খানিকটা বাদে ছেড়ে দিল তাকে। দৃষ্টি ফেরালো হাতের দিকে। নখগুলো সব বসে গেছে। নিজম উঠে ছুটে গেল ঘরের দিকে। আয়নাতে নিজের ঘাড়ের দিকে লক্ষ্য রেখে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, অশান্ত কি জোরে কামড় দিয়েছে, সবগুলো দাঁত একদম ফুটে উঠেছে। দরজার দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলে উঠল, বেশ করেছি। তুমি যখন করেছিলে তখন? আমি মোটেও এত জোরে কামড় বসাইনি অশান্ত। আপনি সত্যি একটা রাক্ষস। রাক্ষস বলছো? দেখবে এবার দেবো আর একটা কামড়। এগিয়ে গেল। সে ফট করে লাফ দিয়ে উঠে গেল বিছানার উপর। না, একদম না অশান্ত, এবার ভালো হবে না বলছি কিন্তু। তুমি যখন দিয়েছিলে মনে ছিল না? তো আপনিও তো দিয়েছেন, এখন সব দুধ ভাত। ওটা সুদবুদ হবে। যাই হোক, খামচির দাম এখনো বাকি। নিজম হাত বাড়িয়ে দিয়ে হেসে বলল, নিন, আপনি একটা চুমু খান হাতে, তাহলেই সদ্ভুত হয়ে যাবে। ইস না, আমি খামচি দিব। অশান্ত, জি চশমিশ। আপনি না ভালোবাসেন আমায়, এমন করছেন কেন? তুমি করলেই ঠিক আর আমি করলেই বেঠিক। বাহ, খুব ভালো। নিজম দাঁত বের করে হাসলো। বিছানা থেকে নেমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো আবারও। খেয়াল করলো আয়নার সামনে এক চুল ঝুটি করার রাবার ব্যান্ড। নিজম ভুরু কুচকে সেটা হাতিয়ে নিল। জিজ্ঞেস করে উঠল, আপনার বাসায় কোন মেয়ে এসেছে? মানে? তাহলে মেয়েদের এটা এখানে কি করছে? ও, ওটা তো আমি চুরি করে এনেছি। কোন মেয়ের এটা চুরি করে এনেছেন আপনি? শান্ত হাসলো। তার হাত থেকে রাবার ব্যান্ড নিয়ে খোলা চুলগুলো আলতো করে বেঁধে দিয়ে বলল, আমার চশমিশের। এটা আমার। আর নয়তো কার? নিজম লজ্জা পেল। ভীষণভাবে লজ্জা পেয়ে গেল। লজ্জে তার গাল দুটো লালচে হয়ে গেল।
দৃষ্টি নেমে গেল নিচুতে। শান্ত তখন তাকে ছেড়ে দিল, বেরিয়ে গেল ঘর ছেড়ে। নিজম একা দাঁড়িয়ে ভাবছে তার অশান্ত এত বড় একটা কাণ্ড ঘটালো, কিন্তু কখন মনে করতে পারল না। ইস, অশান্ত একটা পাগল। পাগলের মতো কেউ কারোর চুলের রাবার ব্যান্ড চুরি করে? অদ্ভুত লোক। চুলগুলো খুলে নিল, রাবার ব্যান্ড তার জায়গায় রেখে নাচতে নাচতে পেরিয়ে গেল সে। চোখের চশমা খুলে রেখে দিল সে। শান্ত সোফায় এক কোণে বসা, নিজম ঝাপসা চোখে তাকে দেখে যাচ্ছে। শান্ত অবাক হলো, এগিয়ে সে নিজমের পাশে বসে। নিজম হাসলো, আলতো করে গালে হাত রেখে বলে উঠল, কি হলো চশমিশ? আমি আপনাকে অনুভব করার চেষ্টা করছি অশান্ত। তাই নাকি? নিজম মাথা নাড়ল। শান্ত তাকে আগলে ধরে নিজের কোলের উপর বসালো। নিজমের চোখে তখনও চশমা নেই। সে শান্তর গলা জড়িয়ে বসে রইল, অবাক দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে। ধীরে ধীরে চোখের পাতা ফেলছে আর অবাক হচ্ছে। অশান্ত মুগ্ধ চোখে সে চোখের দিকে ফিরে আছে। চশমিশের চোখেতে এক ধরনের মায়া আছে। বারবার ইচ্ছে করে সেই মায়াতে আটকে যেতে। সে যাও বটে, কিন্তু আজ সে খুব অবাক হলো। দৃষ্টিতে নেমে এলো একরাশ বিস্ময়। সেই দৃষ্টিতে আজ মোটো মায়া দেখতে পাচ্ছিল না সে, কেমন এক বিষাদময় ভাব। চশমিশের কি মন খারাপ? কোনো কারণে কি সে ভীষণ? খুব দ্রুতই চোখের কোণে অশ্রু জমতে দেখা গেল। শান্ত হকচকি উঠল, অস্থির হয়ে জিজ্ঞেস করলো, চশমিশ, তুমি কি কাঁদছো? নিজম হাসলো, মুখ লুকানোর ব্যর্থ চেষ্টা। শান্তর মন ভার হয়ে উঠল। ঘন ঘন শ্বাস ফেলছে সে। হাতটা শক্ত করে ধরে নিল সে। নিজম নিশ্চুপ, কিছু বলছে না। কেন বলছে না? তার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছে সে। নিজম তার দিকে এগিয়ে এলো, কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, বুঝলেন অশান্ত, আমি আপনাকে অনেক ভালোবাসি। আশঙ্কিক ঘটনায় শান্ত চমকে উঠল, হতবাক হয়ে রইল সে। তার নির্বাক দৃষ্টি। প্রথমবারের মতো চশমিশের মুখে ভালোবাসার কথা শুনে সে স্তব্ধিত হয়ে গেল। তার চাহনি সরছে না। নিজম হেসে উঠল, তার ঝাপসা দৃষ্টি আরো প্রখর হচ্ছে। শান্ত চমকে গেছে, এটা সে বুঝতে পেরেছে। তার মজা লাগছে। শান্ত তার হাতটা আরো শক্ত করে ধরে নিল, হাতের উল্টো পিঠে গভীর চুমু খেলো। চশমিশ শিউরে উঠল। সে এগিয়ে এলো তার কানের কাছে, ফিসফিসিয়ে বলল, আমিও তোমায় অনেক ভালোবাসি চশমিশ। চশমিশ হাসলো। কামড় বসানো স্থানে তার অস্ত্রজোড়ায় ছোঁয়ায় কেঁপে উঠল সে। শান্ত মুগ্ধ কণ্ঠে বলে উঠল, আমি একদিনে তোমার প্রেমে পড়িনি চশমিশ। ধীরে ধীরে অল্প অল্প করে তোমায় ভালোবেসেছি, মিশে গেছি তোমাতে, তোমার মুগ্ধতায়। চশমিশ লজ্জায় মিশে গেল। ভালোবাসার কথা শুনতে ভীষণ লজ্জা লাগে। গুটিসুটি মেরে বুকের মধ্যে মিশে গেল। চোখ বন্ধ, স্বস্তির নিঃশ্বাস মিল। কিন্তু গল্প এখানে শেষ নয়। শান্ত বেশ বুঝতে পারল নিজমের মনের কথাও ভীষণ এক ফাঁক রয়ে গেছে। কিছু একটা সে আড়াল করতে চাইছে, তবু জিজ্ঞেস করে উঠতে পারল না। আক্ষেপ করে গেল। শান্ত গাড়ি ড্রাইভ করছে, নিজম তার পাশে নিশ্চুপ হয়ে বসে আছে। শান্ত হাতটা বাড়িয়ে দিতে নিজম তার শক্ত করে ধরে ফেল। চোখ বন্ধ, মাথা ঠেকালো সিটের পিছনে। শান্ত একবার তার মুখশ্রীর দিকে ফিরে আবারও সামনে ফেল। নিজম হঠাৎ বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, জানেন অশান্ত, আমি কালকে একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? আমি কাউকে ভালোবাসার কথা বলছি, তাও চশমা ছাড়া। ঝাপসা চোখে তার উপস্থিতি বুঝতে পারছিলাম। ও আচ্ছা, তাই আজ তুমি ঝাপসা চোখে আমাকে অনুভব করার চেষ্টা করছিলে। শান্ত আর কিছু জিজ্ঞেস করলো না। হাতটা শক্ত করে ধরে তার কোলের মাঝে ঠেকালো। আর কিছু বোঝা নেই। স্বপ্নে সেই ব্যক্তি সে ছিল না, এটা প্রথমে বুঝে গেছে। তবে লোকটা কে ছিল তা বুঝতে পারছে। নিরুপমা তবে মিথ্যা বলেনি। অতীতকে নিয়ে বর্তমানে ভাবতে নেই, কিন্তু এখানে মনে হচ্ছে অতীত বারবার মাথা ঝাড়া দিয়ে উঠছে। শান্ত রেগে টেগে ক্লাবে এসে পৌঁছালো। আজ এখানে তারা সব ছেলেরা, তানিশা আসেনি। রিয়া আর দেওয়াও খোঁজ নেই। 3 বান্ধবী মিলে নিশ্চয় এক কোথাও ঘুরতে গেছে। আপিন সেই কথাই বলছিল। শান্ত ধপ করে এসে বিয়ারের বোতল তুলে নিয়ে চুমুক দিল। মাথা ঠান্ডা করার যথেষ্ট চেষ্টা করলো। সকলে হতভম্ব, হতবুদ্ধির মতো চেয়ে রইল। আনাপ উঠে এসে ঘাড়ে হাত রেখে বলল, কি হয়েছে? শান্ত হাতের বোতল ছুঁড়ে মারল, রাগে ফসতেছে। চশমিশ তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা বলেছে, এটা তার মেনে নিতে কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শান্ত অসহায় কণ্ঠে বলল, আমার সাথে কেন এমনটা হয়? কেন আমি কাউকে ভালোবাসলে সে আমার থেকে দূরে চলে যাবার ফোন দিয়ে খুঁজে বেড়ায়? বলতে পারিস তুই? আনাপ হক চুকিয়ে গেল। আরফিন, আহিম আর নীল ছুটে এলো তার দিকে। বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে সকলে। এই শান্তকে বহু বছর পর আবার দেখতে পেল সবাই। শান্ত 2 হাত দিয়ে মাথার চুল টেনে বসে আছে। আফিন জিজ্ঞেস করলো, কি হয়েছে আহনাফ? শান্তর কি হয়েছে? আহনাফ চেয়ে রইল। তার নিস্তব্ধ দৃষ্টি চারিদিকে নিস্তব্ধতা বাড়িয়ে তুলো। আহিম সমস্ত কথা শুনে হা হয়ে রইল। আফিন আশ্চর্য কণ্ঠে বলে উঠল, এ তো বিরাট এক মিস্ট্রি। তা বটে,
কি হবে যদি নিজুমের সবকিছু মনে যায়, যদি ও তার আগের প্রেমিকের কাছে ফিরে যেতে চায় তখন? কেন যাবে? আমি কি ওকে কম ভালোবাসি, নাকি ও আমায় ভালোবাসে না? ও আজও আমায় ভালোবাসে বলেছে। আহা শান্ত, রাগ করছিস কেন? আমি বলছি হতে পারে। না, হতে পারে না। চশমি শুধুই আমার। না, নিজুম একা তোর না, আরো একজন আছে, এটা তোকে বিশ্বাস করতে হবে। তুই কি বলতে চাইছিস? পেছন থেকে আফিন ইশারা দিচ্ছে নীলকে চুপ করার জন্য। শান্ত এখন ভীষণ রেগে আছে, এসব কথা না বলেই ভালো হয়। কিন্তু নীল থামলো না, সে বলে উঠল, তুই বুঝতে পারছিস না, নিজুমের জন্য তো আর একজনও অপেক্ষা করছে। সে কি কম ভালোবাসে তাকে? নীল, তুই বেশি বলছিস। যা বলছি ঠিক বলছি। এখানে সব দোষ তোর। নিরুপমা যখন তোকে আগে থেকেই সব বলে ফেললো, তাহলে তুই পা বাড়ালি কেন? তোর বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? আমি চশমিশ একে অপরকে ভালোবাসি, তাহলে? নিজুম তোকে ভালোবাসতে চায়নি, তুই বাধ্য করেছিস তাকে। আমরা সবাই সেটা দেখেছি। নীল, চুপ কর। কেন চুপ করব? যা হয়েছে এখানে সব দায়ভার তোর। নিজুম কিছু করেনি, বেচারার তো কিছু মনেও নেই। ভালোবাসা পাপ না, অন্যায় না। তুই যেমন ওকে ভালোবাসতে পারিস, অন্য কেউ তাকে ভালোবাসতে পারে। এখন নিজুম কাকে ভালোবাসবে এটা তার ব্যাপার। চশমিশ আমায় ভালোবাসে নীল। তাহলে তোকে রেখে অন্য কাউকে স্বপ্নে দেখলো কেন? কোন যুক্তিতে? থাম তোরা দুজন, অনেক হয়েছে। নীল আর শান্ত মুখোমুখি, দুজনের চোখে রাগ আর ঘৃণা, ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা। নীল বলল, তুই একটা মতলববাজ শান্ত। অন্যের ভালোবাসা তুই কেড়ে নিয়েছিস। এই, কি বললি তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। একটা স্বার্থপর তুই। নিজের ভালোবাসা পাওয়ার জন্য এভাবে নিজুমকে নিয়ে খেললি। সবটা যেন নিজুমকে নিজের ফাঁদে ফেলেছিস। একবারও তার কথা চিন্তা করলি না যে তোর আগে নিজুমকে ভালোবাসলো, নিজুম যাকে ভালোবাসলো? তোর তো দেখছি খুব দরদ তার জন্য। সকলে ছুটে এলো। আহনাফ আর আহিম শান্তকে আর আফিন নীলকে ধরে টানছে, কেউ কাউকে সরাতে পারছে না। শান্ত চেঁচিয়ে বলে উঠল, তুই কি বুঝবি আমার ভালোবাসার কথা? আমি চশমিশকে ভালোবাসি। আমার চেয়ে বেশি ওকে আর কেউ ভালোবাসতে পারে না। তুই ভুল। কি বললি? হ্যাঁ, ঠিক বলেছি, তুই ভুল। শান্ত রাগ দমাতে পারল না, তার খুশি খেয়ে নীল মেঝেতে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত পড়ছে। আহনাফ আর আহিম কোনোভাবেই তাকে শান্ত করতে পারছে না। আফিন নীলকে উঠিয়ে বলল, থাম নীল, তুই কেন এসব নিয়ে এত কথা বলছিস? ও পাগল হয়ে গেছে, তাই এত কথা বলছে। সরা ওকে আমার সামনে থেকে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কারণ আমি নিজুমকে ভালোবাসি আর তোর চেয়ে অনেক বেশি ভালোবাসি। আহনাফ আর আহিম বিমুখ দৃষ্টিতে চেয়ে রইল। শান্ত হতভম্ব। আফিন নীলকে ধরে বলল, পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? যা বলছি সত্যি বলছি, ছাড় আমাকে। তাহলে তুই এইভাবে বেইমানি করছিস? বেঈমান আমি না, বেঈমান তুই। আমি যাকে ভালোবাসি তাকে তুই আমার থেকে কেড়ে নিয়েছিস। শান্ত তেরে এসে আবারও তার গলা ধরে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, আমি বেইমান? আজ অব্দি কখনো বন্ধুত্বে আমি বেইমানি করেছি না। তুই করছিস, এখন করছিস। না, সবটা তুই শুরু করেছিস। নিজুমকে তোর আগে আমি ভালোবাসেছি। নীল, চুপ কর, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কেন চুপ করব? তোর ভালোবাসা সব, আমার ভালোবাসা কিছু না। নিজুমকে তো আমিও একা ভালোবাসিনি, নিজুমও আমায় ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। শান্ত তেতিয়ে উঠল, আবারও হাত উঠালো সে, কিন্তু এবার থেমে যেতে বাধ্য হলো। তার দৃষ্টি অসার হয়ে উঠল। নীল চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি সেই অতীত যাকে নিজুম ভালোবাসে। আমি সেই যে শুরু থেকে এখনো নিজুমকে ভালোবেসে যাচ্ছি। শান্তর চোখ জোড়া নিষ্প্রাণ হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না, কিছু বিশ্বাস হচ্ছে না। এটা কি সত্যি, নাকি বাস্তব, নাকি কল্পনা? আহনাফ ছুটে এসে ধরলো তাকে। ভোর সকাল, এত সকালে ফুলের দোকান কখনোই খুলে না, তবুও এই রাত সকালবেলা শান্ত দাঁড়িয়ে আছে ফুলের দোকানের সামনে। তার তাজা গোলাপ চাই, এই ফুল নিয়ে তার চশমিশকে দ্বীপ এসে। এত সকালে ফুলের দোকান না খুলো, চায়ের দোকান ঠিকই খুলে। গাড়ির চাবি পকেটে পুরে শান্ত এসে বসলো দোকানে। লোকসবে চায়ের কেতলি ধরলো। দোকানি মামা মহা খুশি, আজ এত তাড়াতাড়ি খদ্দের পেয়ে। দোকানের ভেতরে বিস্কিট ভর্তি বয়ম বের করছে, চিপ ঝুলিয়ে দিচ্ছে দোকানের বাইরে। শান্ত ঝিমুচ্ছে। গত রাতে তার এক ফোঁটা ঘুম হয়নি, তার সাথে ঘুম হয়নি আহনাফেরও। গত রাত থেকে কল করে যাচ্ছে। শান্ত বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিল। নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে। খুব স্বচ্ছ আকাশ তা নয়, একটু কুয়াশা কুয়াশা পড়ছে। শীতের শুরু হয়ে গেছে। এখন সন্ধ্যা হলে রাস্তার ধারে পিঠের দোকান বসে। একদিন সে চশমিশকে নিয়ে যেতে হবে, ওর নিশ্চয়ই খুব পছন্দ হবে। পরপর 5টা চায়ের কাপ শেষ করবার পর ফুলের দোকান খুলতে দেখা গেল। দোকানি দোকান খুলে পরিষ্কার করছে। শান্ত বসে রইল। এক ভ্যান গাড়ি করে তাজা ফুলের সমারোহ দেখা গেল। শান্ত উঠে দাঁড়ালো, এগিয়ে গেল দোকানের দিকে। দোকানি তখন খুব ব্যস্ত। শান্তকে দেখে কিঞ্চিত বিরক্ত প্রকাশ পেল।
এখনো যেন তার খুব কাজ বাকি। জিজ্ঞেস করে উঠল, কি দরকার? আমায় 37টা তাজা গোলাপ দিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে দিন। আচ্ছা দাঁড়ান, সময় লাগবে। আচ্ছা। বলে শান্ত এসে ফের বসলো চায়ের দোকানে। আবারও এক গরম চা হাতে নিল। এত চা খাচ্ছে তবু ক্লান্তি কমছে না, শরীর কেমন ঝিমঝিম করছে। গোটা রাত জেগে থাকলে শরীর এত খারাপ কি করে যে লাগে বুঝতে পারে না। পুরো গোটা 37টা গোলাপের তোড়া নিয়ে শান্ত গাড়িতে বসলো। পাক্কা 2.5 ঘন্টা লাগলো তার এই ফুলগুলো পেতে। চোখ জুড়িয়ে আসছে, তবুও শান্ত মেলে রাখার চেষ্টা করলো। একটু গাড়ি থামিয়ে পানি ছিটালো চোখে মুখে, অতঃপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ জোড়া বন্ধ করে রাতের কথা ভাবতে গেল। অমনি হুট করে চোখ মেলে তাকালো। দ্রুত গাড়িতে বসে রওনা দিল চশমিশের বাসায়। 3 রাস্তার মোড়ে শান্তর গাড়ি। গাড়ির এক দরজা খুলে বসে আছে সে। আশেপাশে রাস্তা প্রায় ফাঁকা, শুধু গাড়ি ছাড়া জনমানব তেমন নেই। চায়ের দোকানগুলোতে অবশ্য ভিড় দেখা যাচ্ছে। 14 কি 15 বছর একটা মেয়ে এসে হাত পাততে লাগলো। শান্ত পকেট থেকে 500 টাকার নোটটা বের করে দিয়ে দিল। বেচারি চমকে গেল। বড় বড় চোখ করে নোটের দিকে চেয়ে আছে, উল্টে পাল্টে দেখছে। এত বড় নোট আজ অব্দি কেউ দেয়নি। এটা জাল নোট না তো আবার? আশঙ্কা বাড়ছে। দীর্ঘ 1 ঘন্টা পর চশমিশের দেখা মিল, কিন্তু সে একা না। তার পাশে নিরুপমাকেও দেখা যাচ্ছে। শান্ত দাঁতে আঙ্গুল কামড়াচ্ছে। নিরু তাড়াহুড়ো করে তাকে কিছু বলল, অতঃপর একটা সিএনজিতে চড়ে উল্টো দিকে চলে গেল। যাক, ভাগ্য আজ তার সহায় দিয়েছে। সে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাসের জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ওই তো বাস আসছে। অপ্রস্তুত হয়ে গেল বাসে চড়বার জন্য। হঠাৎ বুকটা ধক করে উঠল। পাশ ফিরে তাকালো সে। সূর্যের আলো এসে পড়লো চোখে মুখে। ঝাপসায় উঠলো চাহনি। নিজম চোখ উঠিয়ে দেখার চেষ্টা করলো। এই 7 সকালে অশান্তকে দেখে খুশি হবে না অবাক হবে বুঝতে পারলো না। বিস্ময়ে তার চোখ ভরে উঠল। অস্পষ্ট তার গলা স্বর। শান্ত চট করে হাতটা ধরে রাস্তা পার হয়ে এদিকে চলে গেল। সে হাঁ হয়ে তাকিয়ে আছে। হাতটা ধরে পড়ল। এ কি আপনার হাল? আপনাকে এমন লাগছে কেন? আপনি কি সারা রাত ঘুমাননি? শান্ত মিষ্টি করে হাসলো। তার চোখ জুড়িয়ে গেল চশমিশকে এক দৃষ্টি দেখে। শরীরের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল। শরীর ঝনঝন করে উঠল। নিজেকে অনেকটা সতেজ লাগলো। নিজম তার শার্টটা ধরে পড়ল। আপনি কি বাসায় যাননি অশান্ত? এত গতকালের শার্ট। শান্ত আবারও হাসার চেষ্টা করলো। নিজমের গালে আলতো করে হাত রেখে বলল, আমি তোমায় দেখার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে একটা ফোন দিলেই তো হতো, ভিডিও কলে কথা বলে নিতাম। আর অশান্ত, আপনি আমার ফোন ধরেননি কেন গতকাল? আমি অনেকগুলো ফোন দিয়েছিলাম। যান সরুন, আপনার সাথে আমার কথা নেই। সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মুখ ভার করে রইল সে হাসলো। গাড়ি থেকে একতোড়া ফুলগুলো বের করে তার সামনে ধরল। চশমিশ চমকে গেল। এ কি এত ফুল? অশান্ত, আপনি পাগল হয়ে গেছেন নাকি? হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল। শান্ত হাসলো। ক্লান্তির ছাপ তার চোখে মুখে। গাড়ির দরজা খুলে দিল। ফুল হাতে সে উঠে বসলো। শান্ত গাড়ি ড্রাইভ করছে আর সামনে আয়নায় মুখ তুলে তাকাচ্ছে। চশমিশ গোলাপ গুনছে। গুনে গুনে 37টা। একটু অবাক হলো। বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো, কোনো যোগসূত্র আছে অশান্ত? শান্ত হাসলো। চোখ দুটো ছোট ছোট করে ভাবছে। ফোনের স্ক্রিন অন করে কি চেক করলো। লাফিয়ে উঠে বলল, ও অশান্ত, আমাদের সম্পর্কের আজ 37 দিন, তাই তো? বাহ, ব্যাপারটা তো দারুণ। দেখি আপনার ফোন দিন, ছবি তুলে রেখে দিই। শান্ত ফোন এগিয়ে দিল। নিজম তার ফোনে ছবি তুললো বেশ কয়েকটা। শান্ত আশপাশ থেকে গাড়ি চালাচ্ছে। রাস্তাঘাটে এখন খুব জ্যাম। এই শহরের রাস্তায় আবার জ্যাম থাকে না তখন মাঝরাতে। তখন রাস্তা পুরো শান্ত থাকে। ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো, আজ ভার্সিটিতে যাবার দরকার আছে? হ্যাঁ, কেন বলুন তো? আমার শরীরটা ভালো লাগছে না, সারা রাত ঘুমাতে পারিনি। ও মা, কেন? দেখি অশান্ত। কিছু না, এভাবেই। ওই রাতে একটা খারাপ স্বপ্ন দেখলাম আর ঘুম আসেনি। ও আচ্ছা, কিন্তু অশান্ত, আজ আমার অ্যাসাইনমেন্ট জমা দেবার শেষ তারিখ। আচ্ছা, আমরা একটু ভার্সিটিতে যাই। সত্যি বলছি, অ্যাসাইনমেন্ট জমা দিয়েই চলে আসবো। একটু সময় লাগবে না। অশান্তর কি সাধ্যে আছে এই আবদার না মানার? তবুও মন না চাইতো ভার্সিটির দিকে গাড়ি ঘোরাতে হলো। ভীষণ ভয় লাগছে। এই না নীলার সাথে আবার দেখা হয়ে যায়, বড্ড ভয় লাগছে। চশমিশের সব মনে পড়ে গেলে কি হবে? সে কি হারিয়ে যাবে তার কাছ থেকে? নিজম দূরত্ব পেয়ে ক্লাসের দিকে হেঁটে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে জলদি। আবার শান্তকে নিয়ে বাসে ফিরতে হবে। হঠাৎ পথের মধ্যে দেখা হলো আহনাফের সাথে। আহনাফ তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, শান্ত এসেছে তোমার সাথে? হ্যাঁ, ক্যাম্পাসের দিকে গেল মাত্র। ও, তুমি কোথায় যাচ্ছ? ক্লাসে। ফুল হাতে? চমকে উঠলো। ইস,
তাড়াহুড়োয় ফুল হাতেই বেরিয়ে এসেছে। চট করে ফুলগুলো আহনাফের হাতে ধরিয়ে পড়ল। এগুলো সাবধানে রাখুন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আহনাফ ফুল হাতে দাঁড়িয়ে গেল। দূর থেকে তানিশা ঘাড় ঘুরিয়ে দেখছে ব্যাপারটা কি হলো, নিজ মুখে কেন এতগুলো ফুল দিল। অগোছালোভাবে ক্যাম্পাসের দিকে এগিয়ে গেল শান্ত। তাকে সে খেয়ে দিল আহিম আর আরফিন। চেয়ারে বসে চোখ বন্ধ করে নিল সে। আহিম পানির বোতল এগিয়ে দিয়ে বলল, সারা রাত কোথায় ছিলি? জানিস আহনাফ তোকে নিয়ে কত চিন্তায় ছিল। শান্ত চোখ মেলে তাকালো, খানিকটা পানি খেয়ে আশপাশ তাকিয়ে বলল, নীল এসেছে? এসছে, কিন্তু তোকে এমন পাগলের মতন কেন লাগছে? শান্ত উঠে দাঁড়ালো, হনহন করে বেরিয়ে গেল। খানিকটা হেঁটে এসে দূরে চশমিশ আর নীলকে একসাথে দেখে থমকে গেল সে। মুখ খুলে নিঃশ্বাস ফেলল। নীলার হাতে ফুল দেখা যাচ্ছে। কি করতে চাইছে সে? বিয়েটা ছিল তার ফুফাতো ভাই মিতুলের। বরযাত্রী তখন কোণে বাড়িতে হাজির হলো। হামলে পড়লো সবাই। একজোট মেয়ে মিলে গেট ধরে বসে রইল। 5,000 টাকা না দিলে কেউ সরে দাঁড়াবে না। হাসাহাসি, চিৎকার, চেঁচামেচি, কত কিছু। সবাই টাকা দিয়ে কথা বলছে। প্রথমে 1,000 টাকা দেওয়া হলো। নানা কলরব ভেসে আসছে। নীল মিতুলের কানে ফিসফিসিয়ে বলল, এর মধ্যে তোর শালিকা সাহেবা কোনটা? মৃদু চোখ ইশারা করলো। কার উপর ইশারা করলো নীল বুঝলো না। তবে চোখ গিয়ে পড়লো চশমা পরা একটি মেয়ের উপর। হালকা গোলাপি রঙের শাড়ি পরা মেয়েটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এক কথা, 5,000 টাকা না দিলে গেট ছাড়া হবে না। সোজা কথা। নীল গুনে গুনে 5,000 টাকা মুঠোয় নিল। হাত বাড়িয়ে ধরলো মেয়েটার সামনে। বলো, নিয়ে নাও। আগে দেখা যাক কত টাকা আছে। ভালোই আছে, এই টাকা না নিলে আর পাবে না। বুড়ো কুচকাল। পেছন থেকে সবাই বলতে নিল না, কে জানে কত টাকা দিবে। নিজুম তবু হাত বাড়ালো। এই তো ছিল প্রথম সাক্ষাৎ, প্রথম চোখাচোখি তাদের। প্রথম দেখায় প্রেমে পড়েছিল নীল। অথচ মেয়েটির নাম জানা হয়নি, মুখ চেনাচানি ছাড়া আর কিছু না। এমনকি ফোন নাম্বার অবধি নেওয়া হলো না। ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান তো আর শেষ হয়নি। বৌভাত তো আছে। মেয়ে নিশ্চিত সেদিনও আসবে। এলো না। এত মেহমানদের সাথে নীল মেয়েটিকে আর খুঁজে পেল না। তবে মৃদুলের আসল শালিকা সাহেবাকে ঠিকই খুঁজে পেল। বেশ কৌশলে জিজ্ঞেস করলো, তোমার আরেক বোন এলো না? আরেক বোন মানে? আমরা তো শুধু 2 বোন। ওই চশমা পরা মেয়েটা তোমার বোন না? নিজুমের কথা বলছেন? না তো, ও তো আমার বান্ধবী। ও, আমি ভাবলাম তোমার বোন। দেখতে একই রকম লাগে আর কি। সোজাসুজি মিথ্যা বলে ফেলো। মেয়েটি হেসে উঠল কথা শুনে। বোধহয় এর আগেও কথাটা শুনেছে সে। মেয়েটি জিজ্ঞেস করলো, আপনি কি এখানেই থাকেন? না, আমি ঢাকায় থাকি, বিয়ে উপলক্ষে আসা। দুলাভাইয়ের কি জানি হন? ও আমার ফুফাতো ভাই। ও আচ্ছা, তা আমাদের রাজশাহী শহর কেমন লাগলো আপনার? আমি তো এলাম প্রথমবার, এখনো ঘুরে কিছু দেখা হয়নি। তবুও যা মনে হচ্ছে ভালোই হবে। ভালো হবে মানে? আসলেই ভালো, খুব সুন্দর আমাদের রাজশাহী। ঘুরেই দেখুন না একবার। আপনাদের ঢাকা থেকে তো বেশ সুন্দর বলতেই পারি। দেখবো না হয় ঘুরে। সোজাসুজি তো আর মেয়েটিকে বলতে পারলো না, তুমি ঘুরিয়ে দেখাও। ওই সাথে নিজম নামের মেয়েটিকেও নিয়ে এসো। কিন্তু সে বলতে পারলো না তাতে কি, মিতুল তো আছেই। তাকে দিয়ে কাজটা বেশ হাসিল করা গেল। মেয়ের কাজ শেষ হলো সবই 2 দিন। এরই মধ্যে মিতুল এসে তার শালিকাকে বলল, তুমি তোমার আরো কিছু বন্ধু বান্ধবের সাথে ওকে নিয়ে ঘুরতে বের হও, ঘুরিয়ে দেখাও একটু। নতুন দুলাভাইয়ের আবদার না করার মুখ ছিল না। সে রাজি হলো। বেশ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হলো বটে। তবে নীলের চোখ তখনও খুঁজছে ওই মেয়েটাকে। নিজম, হ্যাঁ সেই তো, সে তো এলো না। শালিকা সাহেবাকে আড়াল করে বলে উঠল, তোমার এই বান্ধবী এলো না যে? কার কথা বলছেন? নিঝুমের? নীল দাঁত বের করে হাসলো। মেয়েটি কপাল কুঁচকে বলল, বলুন তো আপনার মনে কি চলছে? বেশ বুঝতে পারছি আপনি কিছু একটা বলতে চাইছেন। বারবার নিজুমের খোঁজ নিচ্ছেন, কাহিনীটা কি? নীল এবারও জবাব দিল না। মাথা চুলকে সামনে ফিরতে দৃষ্টি আটকে গেল। নিজুম আসছে, সত্যি সে আসছে, ছুটে আসছে। আস্তে আস্তে চুলগুলো খোপা বেঁধে নিল। নীল হাঁ হয়ে দেখছে। মেয়েটি তাকে এক খোঁচা মেরে পড়ল, মুখ বন্ধ করুন। নিন, এসে পড়েছে আপনার অপনসরা। দুলাভাই সব বলেছে আমায়। বলে মুখ টিপে হাসলো মেয়েটি। নিজুম ছুটে এসে তাকিয়ে বলল, সরি রে জেসমিন, অনেক লেট হয়ে গেল। নীল চমকে তাকালো। এই মেয়েটির নাম তাহলে জেসমিন? অদ্ভুত, সে কখনো মেয়েটির নাম জিজ্ঞেস করেনি, ঠিক করে কখনো শুনেনি। সেই তো দ্বিতীয় দেখা, কিন্তু প্রথম আলাপ। এতদিন ছটফট করার পর অবশেষে মেয়েটি দেখা পেল সে। তার সাথে কথা বলল, ফোন নাম্বার আদান প্রদান হলো। এরপর আর কি, আর 5টা প্রেমের মতো তার প্রেম কাহিনী শুরু হলো। রোজ সময় করে মেয়েটার সাথে কথা বলেছে, গল্প করেছে। মেয়েটির বিষয়ে জানতে, শুধু বলতে পারছে না তাকে মনে কথাটুকু। বারবার আটকে যাচ্ছে সেখানে। বিয়েতে এসেছিল 7 দিনের কথা বলে, সেখানে আজ 1 মাস কেটে গেল।
এর মধ্যে নিজুমের সাথে রোজ ফোন আলাপ হলেও দেখা হতো না তেমন। সেদিনের পর বোধহয় আর দুদিন দেখা করতে পেরেছিল। তবে সত্যি বলতে নিজুমের সামনে দাঁড়াতে তার ভীষণ রকমের অস্বস্তি বোধ হয়। কিসের এই অস্বস্তি বুঝতে পারে না। আচ্ছা, নিজুম কি তাকে ভালোবাসে? সে তো তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওদিকে নিজুমে কি মন? ওদিকে নিজুমের মনে প্রথমবারের মতো অনুভূতি তৈরি হচ্ছে। এর আগে অনেক ছেলেকে সে রিজেক্ট করেছে, কিন্তু এই ছেলেটিকে করতে পারছে না। করবে কি করে? ছেলেটি তো তাকে কিছু বলছে না, বন্ধু হিসেবে কথা বলে যাচ্ছে, কিন্তু তার মনে ঘর সন্দেহ পাচ্ছে। বোধহয় এই ছেলেটি কোনো একদিন তাকে ভালোবাসার কথা বলবে। নিজুম ভয় পেয়ে গেল। কোনো এক গোলকদাতায় আটকে গেল সে। উত্তেজনায় ফোনের সব সিম কার্ড খুলে বসে রইল। প্রেম ভালোবাসা এসবে তার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু নীল নামের ছেলেটিকে তার অসম্ভব ভালো লাগতে শুরু করেছে। তবে ভালোবাসে না। এত সহজেই কাউকে ভালোবাসা যায় এসবে সে বিশ্বাসী না। কিন্তু সে ভুল প্রমাণিত হলো। টানা 3 দিন ফোন বন্ধ করে রাখলো। তারপর চতুর্থ দিন সে আবারও ফোন অন করলো। সিম কার্ড ঢুকিয়ে ফোনটা সবে রাখলো। অমনি রিং বাজতে শুরু করলো। ঘড়ির কাঁটায় তখন 11টা ছুঁই ছুঁই। বাবার আদেশ 10টার মধ্যে ঘুমোতে হবে। ঘরের সব আলো বন্ধ। নিজম বসে আছে পরের টেবিলে। কাল তার পরীক্ষা আছে, অথচ আজ সে ফোন অন করেছে নীলের সাথে কথা বলার জন্য। সত্যি কি এত উতলা হয়ে উঠলো? বাবার ভয়ে ফোন বাজতে রিসিভ করে নিল। সাইলেন্ট করতে মনে ছিল না। ইস, বাবা না আবার উঠে যায়। যদিও এখন বাবা উঠবে না, তিনি উঠবেন সেই ভোর সকালে ফজর আজানের সাথে সাথে। তার অভ্যাস এটা, কিন্তু তবুও ভয় করছে। পাশের বিছানায় নোহা এলোমেলো হয়ে শুয়ে আছে। এই মেয়ে জেগে উঠবে না তো আবার? নিজম ফোন কানে নিল। ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। এত নিশ্চুপ কেন সব? তার হাত কাঁপছে। একা ঘরে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে দ্রুত। নিজম উঠে এসে দাঁড়ালো জানালার কাছে। ঘরের সব আলো বন্ধ, শুধু জ্বলছে ওই টেবিলের কাছে ল্যাম্পশেড। চাপা স্বরে নিজম বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে কণ্ঠ ভেসে উঠল। নিজম নিশ্চুপে কেঁদে উঠল। কেন কাঁদলো জানে না, কিন্তু তার ভীষণ রকমের কষ্ট হলো। সোজাসুজি ফোনটা কেটে দিল সে। নীল অবাক হলো। তার দুটি চোখে চরম রকমের বিস্ময়। নিজম এমন কেন করলো? আজ 3টে দিন ফোন বন্ধ করে কেন রাখলো? কি হয়েছে তার? দ্বিতীয়বার আবার ফোন করলো। নিজম তুললো না। তৃতীয়বার করলো। নিজম তাও তুললো না। এই তো বারবার সে ফোন করতে থাকলো। টেবিলে মাথা রেখে ফোনের দিকে তাকিয়ে রইল নিজম। তার নিশ্চুপ ফোনটিতে হুট করে আলো জ্বলে উঠছে আর নিভে যাচ্ছে, কিন্তু তার ফোন রিসিভ করতে ইচ্ছে হয়নি। বোর হয়ে যাচ্ছে। এভাবে বসে থাকতে থাকতে সে কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না, কিন্তু ও পাশে থাকা লোকটা যেন এক বিন্দু ঘুমালো না। এত শত মিসড কল, তার সাথে শখানেক মেসেজ। এসব দেখে নিজেকে বড্ড নিষ্ঠুর মনে হলো। হুট করে সেদিন বিকেলে দেখা হয়ে গেল দুজনের। এমন আলাপের জন্য মোটো প্রস্তুত ছিল না নিজম। হতভম্ব হয়ে গেল নীল তার সামনে দাঁড়িয়ে। তাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারছে না, আবার কথা বলতেও পারছে না। নীল মৃদু হেসে পড়ল, কেমন আছো? নিজম চোখ তুলে তাকালো। মসৃণ কাছের দেওয়াল ভেঙে তার আঁখি দুটি দেখতে পেল নীল। সে হাসলো। নিজম বিচলিত। নীল মাথা চুলকে পড়ল। আচ্ছা, আমি চলে যাচ্ছি। অতঃপর পেছনের দিকে পা বাড়ালো। নিজম তাকে আটকালো না। এই কাজটি তার দ্বারা সম্ভব না, সে পারছে না। কি অসহ্য যন্ত্রণা। নীল পিছন ফিরে চেয়ে দেখলো নিজম ছুটে চলে গেছে। চোখ থেকে অবাকের রেশ কাটলো না। নিজম তার থেকে পালিয়ে যেতে চাইছে। কেন? কারণ কি? তাকে কি ভালোবেসে ফেলো? আচমকা কথাখানা ভেবে তার আক্কেল গুরুম। রাতে নীল আবার ফোন করলো। আজ একবারই রিসিভ করবে। যদি সে ফোন রিসিভ করে তাহলে ঠিক আছে, না হলে আর করবে না। প্রথমবার কল দিল। নিজম ফোন তুললো না, মনে কথা রাখতে পারলো না। পরপরই আবার কল করলো। এবার কল রিসিভ করলো। ওপাশ থেকে কেউ একজন বেশ শান্ত স্বরে বলে উঠল, হ্যালো। নিজুম, হ্যাঁ বলুন। তুমি আজ ওভাবে পালিয়ে গেলে কেন? আমি খুব অবাক হয়েছি। তুমি কি আমায় ভয় পাচ্ছ? ওপাশ থেকে জবাব এলো না। আবারও সব নিশ্চুপ। নীল খানিক্ষণ পর আবার বলে উঠল, নিজুম, আমি অপেক্ষা করছি। আমি জানি না, আমার মনে হলো ছুটে পালিয়ে আসলে ভালো হয়। কারণ? জানি না বললাম তো। ঠিক আছে, বেশ, বলো না। আচ্ছা শোনো, আমি চলে যাচ্ছি। কোথায়? ঢাকায়, আমার বাড়িতে। অনেকদিন তো থাকলাম। আচ্ছা। কালই চলে যাচ্ছি। ও আচ্ছা। নিজম চুপসে গেল। তার মনে হলো নীল চলে গেলেই ভালো হবে। তার মনে সকল অনুভূতি তাহলে নীলের সাথে সাথেই দূরে সরে যাবে। এরপর কেটে গেল আরো কয়েকদিন। নীল আর কল করলো না নিজমকে। নিজম ভীষণ অবাক হলো। সেই বলল চলে যাচ্ছে। এরপর একটিবার ফোন করে খোঁজ নিল না। কেন নিল না? তবে যে তার মনে হচ্ছিল নীল তাকে ভালোবাসে। নীলের মনে কিছু একটা আছে তার জন্য। এসব কি সব মিথ্যে? একরাশ দীর্ঘ নিঃশ্বাস ফেল। সে আবারও ভুল প্রমাণিত হলো। নীলের দূরে সরে যাওয়াতে কোনো কাজ হয়নি, উল্টে সে আবারও কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট। নিজের মনে এই সমস্ত কথা খুলে বলল আপাকে, শুধু নামটি বলল না।
আপুকে সব কথা বলতেও লজ্জা লাগে। আপু খানিকক্ষণ গম্ভীর মুখে বসে থেকে বলল, তুই তো প্রেমে পড়ে গেলি নিঝুম, এমনটা হলো কি করে? নিঝুম সাথে সাথে ফোন কেটে গেল। এতটা লজ্জা যেন আগে কখনো পায়নি সে। আপু সরাসরি এভাবে কথাটা বলে ফেল, কিন্তু নীল সে কোথায়? রাত্রি তখন অনেক 12টার সীমানা পার করে গেছে। নিঝুম দরজার বাইরে তাকালো, বাবার দরজা বন্ধ, তিনি ঘুমিয়ে পড়েছেন। মায়ের মাঝরাতে ওঠার অভ্যাস, মাঝরাতে হতে এখনো ঢের দেরি। বিছানা ঘুমিয়ে আছে নুহা, সেও টের পাবে না। জানালার কাছে দাঁড়িয়ে ফোন করলো নিঝুম, দুবার বাজতে কেটে দিল। শেষে ওখান থেকে কল এলো। মনকে শান্ত করে নিঝুম কল তুলো। ওপাশ থেকে কেউ কথা বলছে না, আগে তার গলা স্বর শোনা চায়। নিঝুম বলল, হ্যালো। বলো। আমি তোমার অপেক্ষা ছিলাম, জানতাম তুমি কল করবে। কি করে জানতেন? আমি তো আপনাকে বলিনি। আমার মন বলেছিল। আপনার মন কি সব সময় ঠিক কথা বলে? নীল হাসলো। এই নিঝুমে বেশি কথা বলার স্বভাব বরাবরই আছে। নিঝুম আবারও নিজে থেকেই বলল, আর কি জানতেন? জানতাম তুমি আমায় মিস করছো। ও, আপনি তাহলে মিস করছেন না? করলে একটা কল অবশ্যই করতেন। ঢাকায় গেছেন আজ এতদিন, অথচ একটা কল। আমি ঢাকায় যাইনি, রাজশাহীতে আছি। তুমি কি আমার সাথে কাল একবার দেখা করবে নিঝুম? আপনি এখানেই আছেন? হ্যাঁ আছি। আমায় মিথ্যে বললেন কেন? এভাবেই ইচ্ছে হলো। অদ্ভুত, কাজটা মোটেও ঠিক করেননি। আমি আপনার সাথে কাল দেখা করছি না। নিঝুম, নিঝুম প্লিজ না করো না। কাল একটিবার আমার সাথে দেখা করো, আমার তোমাকে কিছু বলার আছে। কি? যেটা তুমি শুনতে চাও আর আমি জানতে চাই। আমি আবার কি শুনতে চাই? ভালোবাসার কথা। চোখ দুটো বড় বড় করে ফেল সে। দ্রুত কান থেকে ফোন সরিয়ে আবারও আশপাশ তাকলো। বুকে হাত রাখতেই মনে হলো তার পুরো শরীর কাঁপছে। ওপাশের ব্যক্তি এখনো অপেক্ষায়। আবারও ফোনটা কানের কাছে নিল, বলল, হ্যালো। হ্যাঁ বলো। তুমি কাল আসবে তো? না। আসবে আমি জানি। যদি না আসি? আমি অপেক্ষা করব। নিঝুম উত্তর না দিয়ে কেটে দিল। তখনই ফোনটা আবার টুংটুং শব্দ করলো। মেসেজ এলো। কখন কোথায় দেখা করতে হবে মুখ টিপে হাসলো নিঝুম। আজকের রাত্রি ঘুমটাও বোধহয় ভালো হবে, কিন্তু পরদিন তার জন্য কি অপেক্ষা করছে সেই সম্পর্কে নিঝুম একদমই অজানা। বিকেলে বড্ড দূরত্ব তৈরি হয়ে বেরিয়ে গেল সে। ছোটাছুটি তার স্বভাব। রিকশায় উঠেও বড্ড তাড়াহুড়ো, দেরি হয়ে গেছে যে। রিকশা থামলো, নেমে চটপট টাকা দিয়ে রাস্তা পার হতে গেল। একটা চলন্ত বাস ছুটে এলো দ্রুত গতিতে। মুহূর্তের মধ্যেই ছিটকে পড়ল দেহ, রক্তাক্ত হয়ে পড়ে রইল রাস্তায়। যে জীবন্ত দুটি চোখ নতুন জীবনের সূচনায় দেখছিল তা এখন মৃতপ্রায়। চশমাটা বোধহয় কারোর পায়ে চাপা লেগে ভেঙে গেল। লোকজন ছুটে আসছে এদিকে। ভয়াবহ এক দুর্ঘটনায় হতভম্ব সকলে। আর এদিক ওদিকে যেন আরেকজন অপেক্ষা করে গেল। রাত 8টা বসে থেকে অপেক্ষা করেছিল সে। ফোন করলো, অথচ ফোন বন্ধ। শুকনো মুখে এদিক ওদিক তাকালো। নিষ্প্রাণ চোখ দুটি মেনে নিতে বাধ্য হলো নিঝুম তাকে ভালোবাসে না। সে যেভাবে তার জন্য অনুভব করে নিঝুম সেভাবে অনুভব করে না, তাই তো এলো না, মেনে নিল। এ শহরকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল সে। এখন আর কোথাও না, ঢাকাতে ফিরবে সে। মাঝ রাস্তায় হঠাৎ করে ফোন করলো জেসমিন। হতভম্ব হয়ে ছুটে গেল হাসপাতালে। প্রিয় মানুষটি ওভাবে শুয়ে থাকতে দেখে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। জেসমিন মুখে হাত দিয়ে কাছে নিচু স্বরে বলে যাচ্ছে, ওর তো আজ আপনার সাথে দেখা করার কথা ছিল, তাহলে এই দুর্ঘটনা ঘটলো কি করে? জবাব ছিল না দেবার মতো। এখনো তো সব পরিষ্কার। নিঝুম তার কাছে আসছিল, কিন্তু ভাগ্য এই মিলন চাইল না, তাই তো এত নিষ্ঠুরভাবে দূরে সরিয়ে নিল। ভুলটা সব তার। আজ দেখা করবারই কথা না বলেই যেন খুব ভালো হতো। এই পাশে তার মা আর ছোট বোন হাউমাউ করে কাঁদছে। ওপাশে বাবা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে বিশ্বাসের দেখা মিলছে। মেয়ের কিছু হবে না, কিচ্ছু না। নীল ধীর পায়ে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেল। টানা 2 দিন নিজেকে বন্ধ করে রাখলো ঘরেতে। সে হলো ভীতু প্রকৃতির। তার মন এটা বিশ্বাস করে নিল নিঝুমের জন্য সে ক্ষতিকর। তার কাছে গেলেই একটা সর্বনাশ ঘটে যাবে। রোজ করে খবর নিচ্ছে জেসমিনের কাছে, কিন্তু ডাক্তার কিছু বলতে পারছে না। জ্ঞান ফিরছে না, কোমায় চলে গেছে এটাই ধারণা। নীলের অবস্থা আরো গুরুতর হয়ে যাচ্ছিল। তার মা বাবা এসে কোনোভাবে তাকে যেতে সক্ষম হলো, তবে তার মনের কিছু করতে পারলো না। এই মন ভেঙে গেছে। হৃদয়ে ভালোবাসা, অনুভূতি, প্রেম সবকিছু এখন ধূলিসাৎ। প্রায় কয়েক মাস পর খবর এলো নিঝুমের জ্ঞান ফিরেছে। সেই পাগলের মতো আবার ছুটে গেল তার পাশ দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ালো তার সামনে, কিন্তু সে তাকে চিনতে পারলো না। নিঝুম সত্যি সত্যি তাকে চিনতে পারলো না। ভালোবাসার যে অসুখ সারতে যাচ্ছিল তা যেন আগের মতোই হয়ে গেল।
তবুও চেষ্টা করতে চাইছিল কিন্তু পারল না। মায়ের কারণে শহরে ফিরতে হলো। ফের আবারও ছুটে গেল রাজশাহী, কিন্তু নিঝুম নেই সেখানে। সে শহরে এসেছে, কিন্তু এখানে কোথায়? শহরে এতদিন শুধু খুঁজে যাচ্ছিল, গোটা শহর খুঁজে ফেলো, তবুও দেখা মিলল না। এই সময়টায় জানতে পারলো নিঝুম নিরুপমার বোন। আহনাফের সুবাদে নিরুপমাকে চিনত। তাকে খোঁজা খুব কষ্টসাধ্য ছিল না। এরপর আবার ফিরে পেল তাকে। সেও কোথায়? তারই ভার্সিটিতে। ভাগ্য আসলো আজব খেলা দেখায়। যাকে জান প্রাণ দিয়ে খুঁজে যাচ্ছিল, সে যে তার কাছে বাসা বেঁধে বসলো। এই খবর তার রইল না। শেষে খুঁজে পেল, চোখ ভরে তাকে দেখলো, আবারও সামনে দাঁড়ালো। মন জুড়িয়ে গেল তাকে এক পলক দেখে। কিন্তু তার ভাগ্য তার সাথে কি হলো? যেদিন অপরিচিতদের মতো নিঝুম হাতটা বাড়িয়ে দিল, তখনই বুঝে গেল এই ভালোবাসায় ফেরত পাওয়া সম্ভব না। হারিয়ে যাওয়া সবকিছু ফেরত পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, কখনো না। এবার যেন শুরু থেকে সবটা শুরু হলো। তবে এবারকার গল্পটা ছিল ভিন্ন। আগে নিঝুমের মন আর এই নিঝুমের মন সম্পূর্ণ আলাদা। মনে মনে মিল পাওয়া বড্ড কষ্টের ব্যাপার। নীল দূর থেকে দাঁড়িয়ে দেখলো আহনাফ নিঝুমের হাতে একটা ফুলের তোড়া দিচ্ছে, কিন্তু এসবের তার মন নেই। মনোযোগ তো ওই নিঝুমের দিকে। সে এসেছে, তার মুখখানি ওই হাস্য উজ্জ্বল মায়াবী মুখ, ছটফটের স্বভাব, বেশি বেশি কথা বলা আর অল্প কিছুতে হেসে গড়াগড়ি খাওয়া, সবই তো আছে। বদলায়নি তো কিছু। তবে তার ভাগ্যটা কেন বদলে গেল? কেন বদলে গেল ভালোবাসা? ভালোবাসা কি তবে সত্যি রং বদলায়? নীল তো তাড়াহুড়ো করেনি, সে অপেক্ষা করেছিল। নিঝুমের স্মৃতি ফিরবার সম্ভাবনা আছে, এর অর্থ তার ভালোবাসা ফিরে পাবার সম্ভাবনা। কিন্তু কিন্তু ওই যে মাঝখান থেকে শান্ত এসে গেল। সাজানো গোছানো স্বপ্নটা সবকিছু নষ্ট করে দিল। ভেঙে চুরে যাওয়া মনটা এবার ধূলিসাৎ হয়ে গেল। স্বপ্নতেও ভাবিনি নিঝুম শান্তকে ভালোবেসে ফেলবে। এত কি তুচ্ছ ছিল তার ভালোবাসা? নীল নিশ্চুপ হয়ে গেল। কিন্তু ওদিন যখন শান্তর মুখে আবার শুনলো নিঝুমের স্মৃতি ফিরে আসবে, আর তার মনেতেও ভালোবাসা নিয়ে, তখন যেন টনক নড়ে উঠল। মনে হলো সুযোগ যেন আবারও একটা পেল। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। মরে গেলেও না, এবার নিঝুমকে তার চাই। অনেক অপেক্ষা করেছে, অনেক শুয়েছে আহনাফ চলে যাবার পর নীল এগিয়ে গেল। নিঝুমের পেছন থেকে ডেকে উঠল সে। নিঝুম ফিরে তাকালো। একাল হেসে স্বাগত জানানোর তার স্বভাব। নীল এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? খুব ভালো। এত ফুল যে? দেখুন না নীল, এগুলো অশান্ত আমায় দিয়েছে। আজ আমাদের সম্পর্কে 37 দিন। তিনি গুনে গুনে আমায় 37টা গোলাপ দিয়েছে। সুন্দর না? খুব সুন্দর। এই নাও আরেকটা গোলাপ। হ্যাঁ, এগুলো সব লাল গোলাপ, আর ওগুলো স্মৃতি হয়ে যাবে। এই হলুদ গোলাপ তোমার ভালোবাসার শুরুর উপহার। কাল আসছে তো। ও, 28 নাম্বার গোলাপ, মানে কাল 28তম দিন। হ্যাঁ, অগ্রিম। ধন্যবাদ নীল, খুব সুন্দর এটা। নীল হাসলো, মনে মনে আওড়ালো, এই গোলাপ ওগুলোর চেয়ে ভিন্ন, আর এটা নতুন দিনের শুরু। কিন্তু তোমার যে একটু ভুল হয়ে গেল নিঝুম, এই গোলাপ মোটেও তোমার আর শান্তর আগত দিনের জন্য নয়। নিঝুম হাসছে, সে যেন একটু বেশি খুশি হয়ে গেল। আহনাফ এগিয়ে এলো শান্তর দিকে, ঘাড়ে হাত রেখে পড়ল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ওই দেখো। আহনাফ পিছন ফিরল। আশ্চর্য, সে এখান থেকে চলে আসতে এই কাহিনী। আহনাফ কিছু বলতে চাইল, শান্ত তাকে থামিয়ে দিল। সে এগোলো সামনের দিকে। আহনাফ নিশ্চুপ, সে পারছে না শুধু শান্তর পাশে থাকতে। নীলাদ্রও তার বন্ধু। এক বন্ধুর পাশে থেকে আরেক বন্ধুর বিপক্ষে চলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। শান্তর গল্পটা না হয় সে জানে, নীলের গল্পটাও তার জানা দরকার। একদিকের গল্প জেনেই এখন কাউকে দোষারোপ করা ঠিক হবে না। চশমিশ। অশান্ত, দেখুন দেখুন, নীল আমাদের আগামীর জন্য এই ফুলটা দিয়েছে। কিন্তু এই ফুল তো ওগুলোর থেকে পুরনো মনে হচ্ছে, ঠিক যেমন পুরাতন কোনো ঘটনা, অতীতের কোনো স্মৃতি। হিন্দিতে বলে না, বিদে যাওয়া কাল। কথাগুলো বলল নীলকে লক্ষ্য করে। নীল হাসলো, চশমিশ বিভ্রান্ত হলো। তার মনে হলো শান্ত নীলকে অপমান করে কথাগুলো বলল, কিন্তু অশান্ত এমনটা কেন করবে? নীল তো তার বন্ধু। চিমটি মেরে বলল, এসব কি বলছেন? অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ। হ্যাঁ। চলো বাসায় চলো, আমার মাথা ধরছে। হ্যাঁ নিঝুম, তুমি শান্তকে বাসায় নিয়ে যাও। ওকে দেখে মনে হচ্ছে গত রাত থেকে ঠিক করে ঘুম হয়নি। শান্ত আর চোখে তাকালো। চশমিশের হাত ধরে সামনে পা বাড়ালো। নিঝুম তাড়াহুড়ি পিছনে ফিরে নীলকে বিদায় জানালো। মনে হচ্ছে তাদের দুজনের মাঝে কিছু একটা হয়েছে, ঝগড়া নাকি। শান্ত নিঝুমকে টেনে নিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে তার জীবন থেকে নিঝুমকে নিয়ে যাচ্ছে। নীল চোখের পলক ফেলে ফেলে নিঝুমকে দেখছে। তোমাকে আমি কখনো শান্তর মতো ছুঁয়ে দেখিনি, শুধু অনুভব করে গেছি। তবু আমি তোমাকে বড্ড ভালোবাসি, শান্তর থেকেও বেশি। নিঝুম, শুরুতে তো আমিই ছিলাম। প্রথমে তো তোমার জীবনে আমারই আগমন ছিল। তুমি প্রথমে ভালোবাসলেও আমাকে। তোমার প্রেম, অনুভূতি সবকিছু প্রথমে ছিল আমার জন্য, আর আজ আমি তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম কি করে?
তার পাশে এসে দাঁড়ালো আহনাব। খেয়াল করলো নীলের চোখ দুটো চকচক করছে। মনে হচ্ছে শান্তকে দেওয়া কথা সে রাখতে পারবে না। শুধুমাত্র শান্তর পাশে থাকা তার পক্ষে সম্ভব না। নিজ মিকোকে খাবার দিচ্ছে। গতকাল গোটা রাত সে ছিল মিনির বাসায়। এ ঘরেতে এখন এসে খাবারের জন্য ছোটাছুটি করছে। তাকে খাবারটা দিয়ে শান্ত ঘরে ঢুকলো। সবে গোসল করে বের হওয়া শান্তকে এক দৃষ্টিতে দেখতে লাগলো। তার দৃষ্টিতে ছিল মুগ্ধতা। চোখের পলক নড়ছে না একটি বারের জন্য। একটা হালকা নীল রঙের টি শার্ট আর ট্রাউজার পরনে অশান্তর, গলায় সাদা তোয়ালে। চোখ বন্ধ করে ভেজা চুলগুলো মুছছে সে। জানেও না একজোড়া মুগ্ধ দৃষ্টি কিভাবে তাকে দেখছে। মুখ একদিকে ফিরতে নিজম চোখ নামিয়ে ফেল। শান্ত এদিকে এলো। এখন অনেকটাই ফ্রেশ লাগছে। নিজমের হাতটা ধরে বসালো বিছানায়। তোয়ালে হাতে দিয়ে বলল, মুছে দাও চুলগুলো। এটা আবার কি ধরনের আবদার? আমার আবদার দাও। চশমিশ পান করলো না। তোয়ালে দিয়ে শান্তর মাথা মুছে দিল। কিছুক্ষণ বাদে শান্ত চোখ বন্ধ করে নিজমের কোলে মাথা রাখলো। নিজম হক চোখে বলে উঠল, অশান্ত। আমার খুব ঘুম পাচ্ছে চশমিশ, আমি এখানে ঘুমালাম। কিন্তু বলেই থেমে গেল সে। শুকনো ঢোক গিলে তার মাথায় হাত রাখলো। বারণ করবে কি করে? অশান্ত তো গত রাতে এক ফোঁটাও ঘুমায়নি, মায়া লাগছে। শান্ত বলে উঠল, শীত করছে, আমি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করে এসেছি। পাশে থাকা চাদর টেনে এনে গায়ে জড়িয়ে দিল নিঝুম। শান্ত তবু বলে উঠল, আমার এখনো শীত লাগছে। নিঝুম ভুরু কুচকালো। ছোট করে একটা চুমু খেলো শান্তর কপালে। চোখ বন্ধ করে শান্ত মুচকি হাসলো। মিনমিনি নিঝুম বলল, ঢং যত সব। অশান্তর কানে গেল না। সে চশমিশের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ঘুমটাও আসছে এবার। তার ঘুমানো প্রয়োজন। মিস চশমিশ বড্ড আরাম করে তার মাথায় হাত বুলাচ্ছে। ঘুম না এসে যায় কোথায়? সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনার পর আহনাব উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, আরেক কাপ কফি খাবি? নীল মাথা নিচু করলো। টেবিলের উপর 4 কাপ কফির মগ পড়ে আছে। দুটো সে শেষ করেছে, বাকি দুটো আহনাব। মাথা দুলিয়ে না করলো। আহনাব রান্নাঘরের দিকে পা বাড়লো। মা বাসায় নেই। ইফাকে নিয়ে মামা বাড়ি বেড়াতে গেছে। আস্তে আস্তে দিন 10 এই কয়দিন তাদের বাপ ছেলের দায়িত্ব নিজেরই করে নিতে হবে। পরের কাপ কফি বানাতে চলো সে। নীল তার পিছু পিছু হাঁটা ধরলো। বলল, তোকে বরাবরই আমার অনেক বিচক্ষণ মনে হয় আনাফ। এবার তুই বল আমার কি করা উচিত? আমি বললেই কি তুই শুনবি? সত্যি কথা বলবো? আমি জানি তুই শুনবি না। হ্যাঁ, আর কারণটাও জানিস। আমার মনে হবে তুই শান্তর হয়ে আমাকে বলছিস। শান্তর উপর তোর খুব রাগ, তাই না? নীল চোখমুখ শক্ত করলো। পানি গরম হয়ে এসেছে। আহনাব নিশ্চুপ হয়ে কফি বানালো। নীল পুরোটা সময় নিশ্চুপ হয়ে থাকলো। কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিল। মনটা খুশি হয়ে গেল। কফি দারুণ হয়েছে। এরপর 3 বার কফি খেতে গিয়েও স্বাদে কেমন নতুনত্ব লাগছে। আহনাব কফির মগ হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে পড়ল। আমার মনে হয় না তোর কিছু করা উচিত, কারণ এখানে তোর কিছুই করার নেই। জানতাম। কারণ এটাই সত্যি। ভেবে দেখ, কোনো এক মেয়ের জন্য তোরা তোদের বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছিস। ব্যাপারটা কি আদৌ ভালো দেখায়? বন্ধুত্বের এত চিন্তা থাকলে শান্ত তো দূরে সরে যেতে পারতো। কি পারতো না? তুই বল। ভালোবাসায় অ্যাটাচমেন্ট বলতে একটা কথা থাকে নীল, তুই বুঝতে পারছিস না। আচ্ছা বুঝলাম নিঝুম আর তুই দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু নিঝুম কি কখনো তোকে ভালোবাসার কথা বলেছে? না, বলেনি। মুখ ফুটে কথাটা বলেনি বলেই সেই স্মৃতি তার মনের উপর জোর দিতে পারছে না। ভালোবাসার কথা মুখ ফুটে তোকে না বলতে পারলেও শান্তকে ঠিকই বলেছে। আর সবচেয়ে বড় কথা, নিঝুম এখন খুশি আছে। তোর কি দেখতে ভালো লাগছে না? তোর প্রিয় মানুষ সুখে আছে, তুই কি এতে শান্তি পাচ্ছিস না? বল। নীল জল শক্ত করলো। আহনাব সোফার উপর বসলো। কফির মগ টেবিলে রেখে বলল, তোরা দুজনেই বাচ্চাদের মতো জেদ ধরে আছিস। আমি তোদের কারো সঙ্গে নেই। তোরা যা ইচ্ছে কর, এর সমাধান আমার কাছে নেই। একমাত্র আছে নিঝুমের কাছে। নিঝুমের স্মৃতি ফিরলেই এখন সমাধান হতে পারে। ঠিক বলেছিস। সব দিনভাবে পেরিয়ে গেল সে। আহনাব আবারও কফির মগে চুমুক দিল। হাইরে ভালোবাসা, কিন্তু অদ্ভুত এই সন্ধি। মানব সমাজের সবচেয়ে অদ্ভুত বিষয় এই ভালোবাসা। ভালোবাসার জন্য কেউ নিজের জীবন শেষ করে ফেলতে পারে, অথচ এটা বুঝে না এই জীবন সে একবারই পাবে, কিন্তু ভালোবাসা পাবে বারবার। তবুও কেউ কেউ একবারে ভালোবাসা আঁকড়ে ধরে বাঁচতে চায়, যেমন নীল। দীর্ঘ নিঃশ্বাস ফেল। নীলের জন্য ওর মায়া লাগছে। একসময় সে নিজেও এভাবে কাউকে ভালোবাসত। শান্তর জন্য কষ্ট লাগছে। চোখ বন্ধ করে নিল। ফোনে টুংটাং শব্দ। তানিশা মেসেজ করেছে। আহনাব ফোনের স্ক্রিনে চোখ বোলালো। মনে পড়ল সারাদিন আজ একবারও তানিশার সাথে কথা হয়নি। এত কিছুর মধ্যে বেচারির কথা মাথাতে এলো না। অর্ধেক খাওয়া কফির মগটা ছেড়ে দিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল।
তার কাজ বেড়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নিঝুম তার বেনি করা চুলগুলো খুলে দাঁড়িয়ে রইল বেলকনির কাছে। নিচে বাচ্চারা ছোটাছুটি করছে। তার পাশে দাঁড়িয়ে মিকো। সে লেজ নাড়িয়ে চারিদিক ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতর থেকে স্বর ভেসে এলো। নিঝুম ছুটে গেল বসার ঘরে। তার চুলগুলো দোল খাচ্ছে বাতাসে। শীত করছে একটু। হঠাৎ যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। পেছন থেকে অশান্ত তার গায়ে জড়িয়ে দিল একটা চাদর। নিঝুম চমকে উঠল। পিছন ফিরতেই আঁকড়ে ধরল বাহু ধরে। চেয়ে রইল মুগ্ধ চোখে। দেখার মতো ও যেন কত ভাগ। কেউ দুঃখ চেয়ে রয়, কেউ তো কারো সুখে চাওনি। শান্ত দৃষ্টিতে কি ছিল জানে না সে, জানতেও চায় না। তবুও চশমার অন্তরালে থাকা অক্ষিগোলক দুটি বের হয়ে গেল। চোখের পাতা ফেলে ফেলে দেখছে সে। চশমা খুলে নিল অন্যজন। ছুঁড়ে ফেল সেই সোফাতে। না, চশমায় ভেঙে যায়নি। মিকো ছুটে এসে বসলো সোফার উপর। তার গলার স্বর যেন এখন আরো তীক্ষ্ণ, আরো তীব্র। অথচ চশমিশের কানে সে স্বর গিয়ে পৌঁছে যাচ্ছে না। চোখের চাহনি ঝাপসা, অস্পষ্ট। শরীর অসাড় হয়ে আসছে। বাহু থেকে হাত দুটো সরে গিয়ে পালো কোমরে গিয়ে। চশমিশের চোখের পাতা এখন আরো দ্রুত পড়ছে। শার্টের বোতাম আঁকড়ে ধরলো হাত মুঠো করে। বিচলিত হয়ে পড়ল। হঠাৎ মনে হলো অশান্ত তার দিকে ছুটছে। চোখ বন্ধ করে নিল মুহূর্তে। ওষ্ঠ জোরে ছোঁয়া পড়ল তার চিবুকে। নিঃশ্বাস তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক পর্যায়ে অশান্তকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল। সম্ভব হলো না। অশান্ত তাকে ভালোভাবে আঁকড়ে ধরেছে। চোখ মেলো না ভয়ে। কানে ভেসেলো মিষ্টি স্বর। চোখ মেলো। অশান্ত বলল, বসো চশমিশ। আশ্চর্য হলো। শান্ত তাকে কিছু করলো না। শুধু শুধু কি ভয় পেয়ে গেল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। বেশি ভেবে ফেলা তার স্বভাব। গলা জড়িয়ে বসে রইল শান্তর কোলেতে। শান্ত বসে আছে সোফায়। চোখে চশমা এবার ফেরত পেয়েছে। শান্ত কফি মগ এগিয়ে দিল। দুহাত কফি মগে জড়িয়ে নিয়ে চুমুক দিল। সাধলো শান্তকে। শান্ত বলে উঠল, না, আজ অনেক চা খেয়েছি, মুখ তেতো হয়ে গেছে, মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। কথাখানি বলল তার ঠোঁটের দিকে চেয়ে থেকে। দ্রুত কফি মগে চুমুক দিল। গলা শুকিয়ে আসছে বারবার। অশান্ত কোন দিকে ইশারা দিচ্ছে। এত স্বাদ হলে তো নিজেই চুমু খেতে পারে। তাকে কেন হঠাৎ বলে বেড়াচ্ছে? কি চাইছে সে? সেদিকে গিয়ে চুমু খাক? ইস, বলেই হলো নাকি? ভাবতে গিয়ে তো হাত পা কাঁপতে শুরু করলো। অসম্ভব, এমনটা কখনোই করতে পারবে না। এক হাত ছাড়িয়ে নিল সে। সেই হাত তার গালে রেখে দিল। নিঝুম চমকে উঠল। নিঝুম ভুরু কুচকে ফেল। শান্ত মুখটা মলিন করে বলল, থাক, হয়েছে, ছাড়ো। আমি তো সেই কখনই ছেড়ে দিয়েছি, আপনিও তো ধরে রেখেছেন। কেন বসে আছো আমার কুলের মধ্যে? আপনি বসিয়েছেন, আমি তাই বসেছি। হয়েছে, উঠো তাহলে। একটা ছোট্ট কাজ করতে পারো না? না, আমি পারবো না। ব্যাস, উঠে যাচ্ছি। খবরদার বলছি। আশ্চর্য, এত অধিকার নিয়ে কেন কথা বলছেন? আপনি আমার প্রেমিক, জামাই না। চলো এখনই কাজে অফিসে যাই, বিয়ে করে ফেলি। তাহলে বাসর করার পারমিশন দেবে তো? কি অশান্ত, এসব কি কথা? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। কবে করবে? আপা বড়, তার বিয়েটা আগে হোক। সেই আশায় আছো তুমি? গিয়ে দেখো বাসর কমপ্লিট। চট করে গালে পড়লো একটা। চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলা বন্ধ করুন, আর আপার ব্যাপারে তো একদম বলবেন না। পুরো কথা হজম করে নিয়ে শীতল গলায় বলল, আচ্ছা সরি, মজা করেছি, রাগ করো না। হয়েছে, চলুন এখন বাসায় যাব। কে? কি দরকার? আর একটু পরেই রাত হয়ে যাবে, থেকে যাও এখানে। চোখ গরম করে তাকালো চশমিশ। অশান্ত ঠকিল। প্রথমে চটটা আসতে পড়েছে। এটা পড়বে বলে মনে হচ্ছে না। দ্রুত হেসে ফেল। বলল, আচ্ছা আচ্ছা চলো, এখন গরম গরম ভাপা পিঠে পাওয়া যায়, খাবে? চোখ মুখ বদলে গেল মুহূর্তে। উৎসাহ নিয়ে বলল, সত্যি অশান্ত, এই চলুন চলুন। শীত এসে পড়লো, এখনো ভাপা পিঠে খাওয়া হলো না। দীর্ঘ নিঃশ্বাস ফেল সে। যাক, সামলে ওঠা গেছে। বিয়ের পর এই বুদ্ধি আটবে। কিছু থেকে কিছু হলে খাবারের কথা বলবে। এ মেয়ে খাবারের কথা শুনলে শান্তি। এত খাবার খায় কিন্তু মোটা হয় না কেন মেয়েটা? আহনাফ ভালোই ছোটাছুটি করে এসেছে। এই শীতের মতো তার কপালে ঘাম বেয়ে ঝরছে। ঘন ঘন শ্বাস ফেলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। বসার ঘরে রেখে সোজা এলো শোবার ঘরে। ঘরে এসে একটু চমকে গেল, তবে দ্রুতই তার সামনে উঠল। বিদেশি পোশাক পরে খাটের আদর্শ অবস্থায় তানিশা। যদি এখনো এটা আর বিদেশি পোশাক না, দেশেও অনেক মেয়েকে পরতে দেখা যায়। এর নাম আবার হচ্ছে আধুনিক পোশাক। আহনাফ পা বাড়ালো। তানিশা তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে চকচক করছে লাল রঙে। পায়ের দিকটা একদম খালি। তার সাদা চামড়ার কোনো হাবভাব নেই। এই মেয়ের কি শীত নেই? বিছানার পাশে থাকা চাদর টেনে দিয়ে পড়ল, তোমার কি শীত করে না? এমন অর্ধেক জামা কাপড় পরে আছো যে? তোমাকে দেখানোর জন্য।
আহনাফ হাসলো। টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে সোফাতে বসে পড়লো। চেয়ে রইল তানিশার দিকে। তানিশা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আহনাফ কিছু বলল না। পানি খাওয়া শেষ করে কিছু ভদ্র জামা কাপড় আলমারি থেকে বের করে ছুঁড়ে মারল তার দিকে। মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো তানিশা। মিনমিন স্বরে পড়ল, কিছু হবে না তোমায় দিয়ে। তাহলে যাকে দিয়ে হবে তাকে খুঁজে নাও। বাথরুমের দরজা বন্ধ করবার আগে একবার এদিকে দৃষ্টি ফিরিয়ে পড়ল। আমার তোমাকেই চাই বলে ধপাস করে দরজা বন্ধ করে দিল। আহনাফ চোখ বন্ধ করলো। মিনিট দুয়েক পর বের হলো তানিশা। কাছে এগিয়ে এসে হাত দুটো রাখলো আহনাফের গালে। কি ঠান্ডা হাত, সহজ গলায় বলল, অর্ধেক জামা পরলে এমনি হাত পা ঠান্ডা হবে। সে হেসে জড়িয়ে ধরলো তাকে। আহনাফ মাথায় হাত বুলিয়ে বলল, সিরিয়াস করতে চেয়েছিল আমায়? হলে আর কই, বেরো শিখ। আমি এভাবে সিরিয়াস হই না তানিশা। সরে দাঁড়ালো তাকে ছেড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু পেপার দিয়ে ঠোঁট মুছে বলল, তো কিভাবে হও? শাড়ি পরলে? কার মতো? নীলুর মতো। আহনাফ নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল তানিশার মুখের দিকে। সে সত্যি বলেছে, নীলুর উপর প্রথম ইন্টারেস্ট জেগেছিল তার শাড়ি পরা দেখে। ভীষণ সুন্দর করে শাড়ি পরে মেয়েটা। আশ্চর্যের বিষয় হলো শাড়িটা সামলেও নেয় দারুণভাবে। এখনকার কিছু কিছু মেয়ে তো আবার এমনভাবে শাড়ি পরে যে শাড়ির অপমান করে ফেলে। তবে নীলুর শাড়ি পরার ধরন ছিল একদম পরিপাটি, সাদামাটা। কখনো তাকে সাজতে দেখেনি ঠিক করে। যেভাবে থাকতো তেমনি ভালো লাগতো। আর তার অগোছালো চুল, এমা একে ভাবছে সে। চোখ নামিয়ে ফেলো দ্রুত। ভালোভাবেই তো ভুলে যাচ্ছিল। তানিশাও না, এমনভাবে খোঁচা মারে যে সব মনে পড়ে যায়। ধাক্কার মতো খেলো আবার কথা শুনে। নীলুকে খুব নিখুঁত করে দেখতে, তাই না? আমি তোমাকেও নিখুঁত করেই দেখি। তাই? তানিশা হাসলো। তার হাসির মাঝেও যেন রহস্য রয়ে যায়। আহনাফ বলল, এই বাড়িতে আছো কদিন? 3 দিন। সর্বনাশ, তোমার মা বেঁচে আছে এখনো? শালা বেগমের এমন ছোটখাটো ধাক্কা খাবার স্বভাব আছে। অমন কথা বলতে নেই। তাই তো বলছি, চলো বিয়ে করে ফেলি। আমরা দুজনেই অ্যাডাল্ট, বিয়েতে কোনো ঝামেলা নেই। তাড়াহুড়ো করো না, তুমি আমারই হবে, নিশ্চিত থাকো। তানিশার মুখ এখন খানিকটা সহজ হচ্ছে। মুখের উপর থেকে রহস্য ভাবটা কাটছে। হঠাৎ বলো, আজ নিঝুম তোমায় অত ফুল দিলে কেন? ওগুলো আমায় দেয়নি, শান্ত ওকে দিয়েছিল। আর আমার কাছে রেখেছিল খানিকক্ষণের জন্য। ও, শান্ত নিঝুমকে ফুলও দেয়? হ্যাঁ, প্রেমিক প্রেমিকাকে ফুল দেবে না তো কে দেবে? তাই তো। ঘর ছেড়ে বের হয়ে গেল বসার ঘরে। আচমকা টেবিলের উপর লাল গোলাপ পড়ে থাকতে দেখে ভুরু কুচকালো। আহনাফ এগিয়ে এসে ফুলটা তুলে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ তাই তো। তানিশা হাসলো। না, অতটাও খারাপ যাচ্ছে না তাদের সম্পর্ক। এখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তুমি অভিনয় করে ভালোবাসো কিংবা দয়া করে, আমার কিছু যায় আসে না। তুমি আমার আছো, এই আমার জন্য যথেষ্ট। তুমি ভুল বুঝছো আমায়। দোয়া করো আমি যেন ভুলই থাকি। আবারও ফের ঘরে ঢুকলো। বেলকনির কাছে এগিয়ে এসে সিগারেট বের করলো পকেট থেকে। মুখের কাছে নিতেই ছো মেরে নিয়ে নিল আহনাফ। তানিশা অস্থির হয়ে ফিরে বলল, আমার টেনশন হচ্ছে, ফেরত দাও ওটা। কিসের টেনশন? তানিশা চোখ বন্ধ করলো, নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বেলকনির সামনে সাদা পর্দাটা উঠছে। এখানকার সবগুলো পর্দাই এমন সাদা, ভালো লাগে। প্রশান্তি চলে আসে মনে। তানিশা ফিরে তাকালো। মুখটা ভীষণ মায়াবী লাগছে, বড্ড মায়াবী লাগছে তার চোখ দুটো। তানিশা সম্ভবত আজ চোখে কাজল দিয়েছে, কেমন অন্যরকম লাগছে তাকে। আহনাফ সিগারেট ফেলে দিল। তানিশা ভারী কণ্ঠে বলল, তোমাকে হারানোর টেনশন। আমি অস্থিরতায় ভুগছি আহনাফ। প্রতি রাতে আমার এমন মনে হয় এটা পুরোটাই একটা স্বপ্ন। এত সুখ আমার কপালে নেই। আমি চোখ মেলেই দেখব কিছু নেই আশেপাশে, কোথাও নেই তুমি। ঘন ঘন শ্বাস ফেলছে সে। আহনাফ তার মুখের দিকে চেয়ে রইল, হাত রাখলো নরম গালে। সে কেঁপে উঠলো খানিকটা। মনে হলো ঘর থেকে যেন বের হয়ে গেছে। আহনাফ হেসে উঠলো, বলো, সিগারেট খেয়ে ঠোঁট পোড়ানোর চেয়ে তুমি বরং আমায় চুমু খাও। এতে তোমার টেনশনও কমবে আর আমাদের প্রেমটাও বাড়বে। তানিশা হাসলো, মুখ ঘুরিয়ে তাকালো পর্দার ওপারে। সে ভেবে নিল আহনাফ মজা করছে, কিন্তু না। আচমকা তাকে টেনে নিয়ে অধিকার বসালো ওই দুই নরম ঠোঁটের উপর। তানিশা কেঁপে উঠল, আবারও আঁকড়ে ধরলো তাকে। তার নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় শীতের উত্তাপকে হার মানিয়ে দিল। ঠোঁটের অধিকার ছেড়ে দিয়ে ঠোঁট বসালো গলার কাছে। অমনি ছিটকে দূরে সরে গেল সে। কি হলো বুঝতে সময় লাগলো। হেসে উঠল শব্দ করে। আহনাফ ঠোঁট চেপে হাসলো। ভার্সিটিতে শান্ত নিঝুমের পিছন ছাড়ছে না। সে যেখানে যেখানে যাচ্ছে শান্ত তার পিছু পিছু সেখানেই যাচ্ছে। এক মুহূর্তের জন্য হাতছাড়া করছে না তাকে। তিতি নিঝুমের কানে ফিসফিসিয়ে বলল, মনে হচ্ছে না আজ শান্ত ভাই তোর পেছনে একদম আঠার মতো চিপকে আছে? তার ইচ্ছে হলে সে থাকুক, আমার কি? এভাবে কেন বলছিস? ভাইয়া তোকে চোখে হারাচ্ছে, বুঝতে পারছিস না? ঢং যত সব।
বলা মাত্র হনহন করে হাঁটা শুরু করলো। পেছন থেকে তৎক্ষণাৎ বলে উঠল, দশমিশ, ধীরে হাঁটো, পড়ে গিয়ে ব্যথা পাবে। এত তাড়াহুড়া কিসের তোমার? চোখ ছোট ছোট করে পিছন ফিরল চশমিশ। চশমা ঠিক করে ভুরু কুঁচকাল। শান্ত হেসে মাথা চুলকে বলল, আরে আমি তো ওদিকে যাচ্ছিলাম। বলে নিঝুমের থেকে কয়েক পা এগিয়ে আসলো। তিথি হাসতে হাসতে নিঝুমের গায়ের উপর পড়ে গেল। ঠোঁটে কিঞ্চিত হাসি দেখা গেল। এই হাসি তার বিজয়ের হাসি। শান্ত পিছনে বারবার তাকিয়ে সামনে হাঁটছে। উফ বাবা, এই মেয়েটা কিভাবে যে তাকায়, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। সামনে ফিরতে থমকে গেল। হাত দুটো জ্যাকেটে পরে চোখ খুব সহজ করে তাকিয়ে রইল। সামনেই নীল। সে হেসে এগিয়ে এলো। সহজ গলায় বলল, আমায় দেখে ভয় পাস না। তোকে ভয় পাওয়ার কারণ দেখছি না। সেটাই, আমি এখানে অতি নগণ্য এক চরিত্র, কিন্তু আর আমার চরিত্র এমন থাকছে না। এবার আমি তোকে আর কিছু বলবো না, চেষ্টা করব যাতে নিঝুমের স্মৃতি ফিরে আসে। না, এটা হয় না। হ্যাঁ, তা তো হয় না। তোর মনে ভয় আছে, নিঝুমের স্মৃতি ফিরলে সে আমার হতে চাইবে। না নীল, এর চেয়েও বড় কথা হচ্ছে নিঝুম কষ্ট পাবেন। ওর বারবার মনে হবে ও তোকে ঠকাচ্ছে, কিন্তু আসলে তো এটা এমন না। নীলের মুখটা মলিন হয়ে গেল। এমনটা যে সে ভেবে দেখেনি তা না, কিন্তু তবু এমনটা করতে হবে। যেভাবেই হোক নিঝুমের স্মৃতি ফেরাতে হবে। শান্ত কঠিন গলায় বলে উঠল, তুই এমনটা করতে পারবি না। আমি এমন করব, পারলে আটকে দেখা। নীল চলে গেল। শান্ত গলায় যেন কাটা আটকে গেল। কি ভীষণ যন্ত্রণা, বিচ্ছিরি অনুভূতি। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল সে। না, নীলকে এভাবে বোঝানো যাবে না। ওকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। যদিও মনে হচ্ছে না ও বুঝবে। যদি সত্যি সত্যি এমনটা করে, তখন চশমিশ কি করবে? এই কষ্ট সে নিতে পারবে তো? না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মাথা ধরে যাচ্ছে, মনে হচ্ছে ভন ভন করে মাথা ঘুরছে। ভার্সিটি ছুটি হবার পরপরই শান্ত চশমিশের হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলো। চশমিশ যেতে চাইছে না, আরো কিছুক্ষণ থাকবে, আড্ডা দিবে, গল্প করবে সবার সাথে। কিন্তু না, শান্ত খুব জোর করছে। দূরে নীলকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার জোর করে নিঝুমকে গাড়িতে উঠালো সে। চশমিশ আর নীলকে কখনো একসাথে দেখা করতে দেওয়া যাবে না, কখনো না। চশমিশকে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে পাশে ফিরল সে। অনেকটা ক্লান্ত লাগছে তার। ক্লান্তি ক্লান্তি ভাব নিয়ে লিফট থেকে নামলো। ঘুম পাচ্ছে খুব, কেন জানি ক্লান্তি বেশি লাগলে খুব ঘুম পায়। ফ্ল্যাটের কাছে দাঁড়িয়ে চোখ ঘষতে লাগলো। মনে হচ্ছে তার দরজার সামনে কেউ দাঁড়ানো, কোনো মেয়ে মানুষ। শান্ত ঠিক করে দেখার চেষ্টা করলো। একসময় দেখে নিল। সে চমকালো, আটকে উঠলো না, হতভম্ব হলো, সহজ দৃষ্টিতে চেয়ে, অথচ তার মনে ভয়ে চুপসে গেছে। ভীষণ ভয় পাচ্ছে সে। এতই ভয় পাচ্ছে যে তার চোখ মুখের ভঙ্গি বদলাতে ভুলে গেছে। তার দৃষ্টি স্থির, শরীর অসাড় হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ থেকে আরো নিস্তব্ধ হতে থাকলো, পুরো শান্তর মতো। শান্ত নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে। শাড়ি পরিহিত এক মহিলা দারুণ আগ্রহ নিয়ে খাবার সাজাচ্ছে। রকমারি খাবার বানিয়ে নিয়ে এসেছে শান্তর জন্য। শান্ত নিশ্চুপ স্থির, একটিবার মুখ তুলে তাকায়নি অবধি। অথচ এই মহিলার সাথে তার মায়ের বিশাল রকমের মিল পাওয়া যায়। দুজনেই দেখতে একই রকম, জমজ যে তাই। তবে তাদের পার্থক্য আছে, চোখেতে পার্থক্য আছে, পার্থক্য আছে চোখের চাহনিতে। এই মহিলার চোখের মণিগুলো নীলচে রকমের, আর তার মায়ের চোখের মণি ভীষণ রকম কালো। এই তো পার্থক্য। যদি এই পার্থক্য ছোটবেলায় সে না বুঝতো, তাহলে আজ তাকেই মা বলে ডাকতো। কিংবা ওই বিভৎস রাতের ভয়ঙ্কর ঘটনা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারতো না। শান্ত কাঁপছে, ভয়ে কাঁপছে। এই মহিলা ছুরি হাতে এগিয়ে গেল। মিকো জোরে জোরে চেঁচাচ্ছে। ছুরি দেখিয়ে তাকে শাসিয়ানো হচ্ছে। মিকোর গলায় জোর যেন ততই বাড়ছে। একসময় মিকো ছুটে এসে আঁকড়ে ধরল শান্তকে। বোধহয় সেও বুঝে গেছে এই মহিলাটি কতটা ভয়ানক। ছুরির সামনে রেখে মিষ্টি গলায় বলল, বাবা শান্ত, খেয়ে দেখো, আমি তোমার জন্য অনেক কিছু রান্না করে এনেছি। এই দেখো, তোমার পছন্দের ইলিশ মাছ। জানো তো, ইলিশ মাছ এখন পাওয়া যায় না, কিন্তু আমি তবুও অনেক খোঁজ করে আনিয়েছি। তোমার বাবা এনে দিয়েছে। তুমি খেয়ে দেখো, আমি খুব ভালো করে রান্না করেছি। ইস, এমন হয়ে গেছো তুমি, কদিন ধরে খাও না ঠিক মতো। আর বাসায় কেন আসো না? এটা কার বাসা? শান্ত বলে হাত রাখতে গেল তার মাথায়। শান্ত দ্রুত সরে গেল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে, ঘেমে একাকার। ভয় তার চোখে মুখে স্পষ্ট। আশালতা শীতল দৃষ্টিতে চেয়ে রইল। আক্ষেপের স্বরে বলল, শান্ত, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার মা। তুমি কি আমায় দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না বাবা, আমি তোমার কিছু করব না। সবাই ভাবে আমি পাগল, সবাই তোমার থেকে দূরে করতে চায় আমায়। দেখো, তোমার ছোটবেলায় আমায় গিয়ে পাগলা গারদে রাখা হলো। কত করে বললাম আমি আমার ছেলের কাছে যাব। আই লাভ ইউ সন, মাই ওন সন।
কেউ শুনলো না আমার কথা, কেউ না। রেখে দিল একটা ঘরের মধ্যে। চার দেয়াল থেকে থেকে আমার দম বন্ধ হয়ে গেল। তুমি শুনছো তো? শান্ত চোখের পাতা ফেলে ফেলে দেখছে এই ভয়ঙ্কর মহিলাকে। মনে পড়ছে সেই বিভৎস রাতের কথা। এই মহিলা সত্যি একটা পাগল, ভয়ঙ্কর রকম পাগল। তার মানসিক অবস্থা মোটেও ঠিক নেই। শান্ত এক জায়গাতে চুপ করে দাঁড়িয়ে রইল। মিকো দাঁড়িয়ে আছে তার পা ঘেঁষে। সেও খুব ভয় পাচ্ছে। এখন মিনমিন স্বরে ডাকছে। আসল তা বিরক্তি স্বরে বলল, এই বিড়ালটিকে চুপ করতে বলো শান্ত, খুব বিরক্ত করছে আমায়। এমন কেন করছে? বলা মাত্রই ছুরিটাকে আঁকড়ে ধরলো। হাত কেটে গেল তার। শান্ত আটকে উঠলো। আরো জড়সড়ো হয়ে গেল সে। আশালতা তার দিকে ফিরে হাসলো, দাঁত বের করে চোখ বন্ধ করা সেই ভয়ঙ্কর হাসি দেখে গায়ের দাঁড়িয়ে গেল শান্তর। তার হাত পা কাঁপছে। এখন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে দ্রুত। এই মহিলা কেন এসেছে তার বাসায়? তাকে মারতে একটা শব্দ অব্দি করলো না শান্ত। আশালতাকে চরম রকমের ঘৃণা করে সে। আশালতা উঠে দাঁড়ালো, এগিয়ে আসছে শান্তর দিকে। শান্তর চোখের পাতা কাঁপছে, চোখ ভরে উঠছে অশ্রুতে। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। আশালতার হাত দিয়ে রক্ত পড়ছে মেঝেতে। দুজনের অদ্ভুত রকমের চোখাচোখি। দ্রুত কয়েকজন ছুটে এলো ঘরেতে। আশালতা তাদের দেখতে পেয়ে আটকে উঠলো, এসে লুকালো শান্তর পিছনে। শান্ত শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, চোখ গড়িয়ে জল পড়লো। ভীষণ রকমের ধস্তাধস্তি করে আশালতাকে নিয়ে যেতে সক্ষম হলো, তবুও যেতে চাইল না। শেষ মুহূর্তে শান্তর গায়ের জ্যাকেট আঁকড়ে ধরেছিল। সে জ্যাকেটে রক্তের ছাপ। আপাতত ইনজেকশন দিয়ে আশালতাকে নিয়ে যাওয়া হয়েছে। ঘুমের মধ্যে মুখ ফুটে পড়ে যাচ্ছে, আমি শান্তর কাছে থাকবো, আমার ছেলের কাছে থাকবো। আমার ছেলে শান্ত, বাবা শান্ত, ওরা আমায় নিয়ে যাচ্ছে, বাঁচাও আমায়। শান্ত কোনো কথাই কান দিল না। সে ঘরের মধ্যে ছিল। রায়ন আঙ্কেল তাকে ছুতেই ঘোর ভাঙলো। আশপাশ ফিরে দেখলো কেউ নেই। শান্ত কথা বলার চেষ্টা করলো, পারল না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়ন আঙ্কেল বলল, শান্ত ঠিক আছো? যাও, আমায় একা থাকতে দাও। কিন্তু শান্ত, চলে যাও, সবাই চলে যাও, আমায় একা থাকতে দাও। চেঁচিয়ে বলে উঠলো কথাটা। রায়হান মাথা দুলালো। ঘর ছেড়ে ফিরে গেলেন তিনি। দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়লো মেঝেতে। বারবার ঢুকলে এদিক ওদিক তাকাচ্ছে। তাকে পাগল পাগল লাগছে। টেবিলের উপর খাবার সাজানো, সবকিছু ফেলে দিল সে। নিজেকে নোংরা লাগছে। ওই মহিলাটি ছুঁয়েছে তাকে। গায়ে জ্যাকেট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলো। মাথা চুলকাতে চুলকাতে নিজের ঘরে ঢুকে গেল। দরজা বন্ধ করে মেঝেতে বসে রইল চুপ করে। তার গা উদাম, শীতের কারণে জমে যাচ্ছে সে। তবু সেই জ্ঞানটুকু নেই। নিজেকে জড়িয়ে ধরে বসে রইল। নিঃশব্দে কাঁদতে লাগলো। মিকো তার মুখ দেখতে পারছে না। চারিদিকে অন্ধকার। তবু তাকে উদ্দেশ্য করে মিয়াও মিয়াও করছে। আনাপ সবে মাত্র ছুটে এলো। ঘরের চাবি তার কাছে ছিল। ঘরে ঢুকতে সমস্যা হলো না। তার পিছন পিছন রায়হান আঙ্কেল এলো। ঘরের এমন অবস্থা দেখে আশঙ্কিত তিনি। ভর্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। আনাপ তাকে শান্ত গলায় বলল, কিছু হয়নি, ভয় পাবেন না। আনাপ এগিয়ে গেল তার ঘরের দিকে। কয়েকবার দরজা নক করার পরও কোনো সার শব্দ নেই। আঙ্কেল বলছে, দরজা ভেঙে ফেলো, আর অপেক্ষা করো না, আমার খুব ভয় লাগছে। আহনাব। চিন্তা আহনাপের হচ্ছে তা না। তবুও একটু আশা ছিল শান্ত এসে দরজা খুলবে, কিন্তু না। এবার সে দুশ্চিন্তা করতে আরম্ভ করলো। দুজনে মিলে শেষমেশ দরজা ভেঙে দিল। আঙ্কেলের চোখমুখ শুকিয়ে গেছে শান্তর হাল দেখে। তিনি ছুটে যেতে চাইলেন। আহনাপ তাকে থামিয়ে দিল, বলল, আপনি যান, আমি দেখে নিচ্ছি। তুমি পারবে তো? পারবো, চিন্তা করবেন না। একবার স্যারের সাথে কথা বলে নিও। স্যারকে বলবেন আমি রাতে গিয়ে দেখা করব। আপনি এবার যান। আর এরপর থেকে খেয়াল রাখবেন এমনটা যেন কখনো না হয়। আজকের ঘটনার জন্য আপনি কিন্তু সম্পূর্ণ দায়ী। তিনি এই বাসার ঠিকানা কি করে পেল, কিভাবে এলো, এর জবাবদিহি আপনাকেই করতে হবে। আঙ্কেল মলিন মুখে মাথা নিচু করলেন। নিঃশব্দে বেরিয়ে গেলেন। আহনাব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকলো। শান্ত গুটিসুটি মেরে বসে আছে। আহনাবকে দেখতে পেয়ে মিকো ছুটে এলো। মুখ উঁচু করে ডেকে যাচ্ছে। বোধহয় শান্তর সাথে কি হয়েছে সেসব নালিশ করছে। পরক্ষণে ছুটিকে আশ্রয় নিল শান্তর কোলে। ছোট এই বিড়ালটির মনে শান্তর জন্য অনেক মায়া জমে গেছে। শান্ত কষ্টে আছে সেটা সে বুঝতে পারছে। বিছানার চাদর নিয়ে এগিয়ে এলো। শান্তর গায়ে চাদর দিয়ে জড়িয়ে নিল। পাশে বসে তার মাথায় হাত বোলাতে লাগলো। শান্ত নীরবতা তখনও ভাঙেনি। ছোট্ট বাচ্চার মতো আহনাফের কোলে আশ্রয় নিল সে। আহনাফের চোখ ভরে উঠছে শান্তর হাল দেখে। কেন যে ওর সাথে এসব হতে হয়। সব কিছুতেই ছেলেটা কষ্ট পায়। শান্তর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আহনাফ চমকে উঠল। একবার মনে হলো অসুখ না বাঁধিয়ে বসে। কিছুক্ষণ পর শরীর গরম হতে শুরু করলো। স্বস্তির নিঃশ্বাস ফেল সে। হঠাৎ মনে হলো ফোন বাজছে। না, তার না, শান্তর। নিজমের ফোন। আহনাফ ফোন তুলো না। শান্ত ঘুমাচ্ছে। সে ঘুমাক। আজকের রাতটা তার ঘুম প্রয়োজন।
পরপর কয়েকবার ফোন বেজে বন্ধ হয়ে গেল। কিছু মেসেজও এসে জড়ো হলো। আনাপ একবার ভাবলো এই নিজম না চিন্তায় পড়ে বাসায় চলে আসে। কে জানে শান্তর অতীত নিয়ে আদৌ কিছু জানে কি সে? বোধহয় জানে না। তার জানানো উচিত হবে কি না তাও বুঝতে পারছে না। শান্ত জানানো উচিত। ফোন হাতে নিয়ে কল করলো। দ্রুত রিসিভ হয়ে গেল। নিজম এক নাগারে বলে উঠল, অশান্ত, এই অশান্ত, কয়েকবার কল করলাম, ধরলেন না কেন? আপনি বাসায় পৌঁছেও আমায় মেসেজ করেননি। বলি ব্যাপারটা কি? নিজুম, আমি বলছি। কে কে বলছে? আহনাফ আপনি? কণ্ঠে এবার খানিকটা শান্ত হলো। আহনাফ নিচু স্বরে বলল, হ্যাঁ আমি। শান্ত ঘুমাচ্ছে, তুমি চিন্তা করো না, ও ঠিক আছে। ঘুমাচ্ছে? এই অসময়ে সব ঠিক আছে তো? অশান্ত ঠিক আছে তো আহনাফ? ঠিক আছে আমি বলছি তো, চিন্তা করো না। মাথা ব্যথা বলে ঘুমাচ্ছে, সবেমাত্র ঘুমালো। ফোন সাইলেন্ট ছিল তাই ধরতে পারিনি। আচ্ছা, অশান্ত কি আপনার বাসায়? হ্যাঁ আমার বাসায় আছে, তুমি নিশ্চিন্তে থাকো। নাকি আমায় বিশ্বাস করছো না? ছি ছি আহনাফ, এমন না। অশান্তর পর সবচেয়ে বেশি বিশ্বাস আমি আপনাকেই করি। আপনি যখন বলছেন ঠিক আছে আমি রাখছি। আহনাফ ফোন নামিয়ে রাখলো। এই আস্তে একটা মানুষকে কোনো মতেই কোলে করে বিছানায় রাখতে তার পক্ষে সম্ভব না। কোন আক্কেলে এই শীতের মধ্যে মেঝেতে শুয়ে আছে সেই জানে। যাক, এখন রসিকতা করার সময় না। হঠাৎ মনে এলো তাই ভাবছে। কিন্তু আহনাফ একটা কথা ঠিকই ভেবে নিল। এখন থেকে সে শান্তর সাথেই থাকবে, তাকে কখনো একা ছাড়বে না। বেচারের এদিকে নিজম আর অন্যদিকে বিদঘুটে অতীত। এখন ওর পাশে তাকে দরকার। আহনাফ এসে উপস্থিত হলো কবির চৌধুরীর অফিসে। রাত তখন অনেক। অফিসে কোনো কর্মচারী নেই, শুধু বোধহয় তিনি বসে আছেন। বাসে ফিরবার বিন্দুমাত্র আগ্রহ তার চোখে মুখেতে দেখা যাচ্ছে না। ভীষণ অনিচ্ছা লাগছে বাসে যেতে। কবির আহনাফকে বসতে বলে বলল, চা কিংবা কফি? কিছুই না, আমার শান্তর কাছে ফিরতে হবে। তা বেশ যেও, আমারও যেতে ইচ্ছে করে। তাহলে যাচ্ছেন না কেন? অপরাধ বোধ লাগে। ছেলেটা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেন হবে না? তার মায়ের খুনিকে এনে বাড়িতে আশ্রয় দিলে অবশ্যই সে রাগ করবে। এটা তো অন্যায় না। কবির চৌধুরী শব্দ করে শ্বাস ফেলেন। তাকে দেখে অনেকটা অসুস্থ মনে হচ্ছে। একটা সিগারেট ধরলেন, বলেন, আনা ভুল কুচকাল। এই গল্প তার শোনা, তবুও কঠিন গলায় বলে উঠল, সে ভুল করেছে। বোনের ভালোবাসায় অন্ধ ছিল, তাই এমনটা করেছে। হৃদয়হীন একজনকে ভালোবেসে কিছুই পাওয়া যায় না। আমিও তো ভালোবাসায় অন্ধ আহনাফ। ওই মন্দিরকে আমি কি কম ভালোবাসতাম? আপনি তাকে ফেরত আনলেন কেন? আনতে বাধ্য হয়েছি। ভীষণ রকম পাগলামো করছিল। শুনলাম সেখানেও নাকি কোন মেয়ের চোখ কাছ দিয়ে ফুটিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনার ভয় করে না? রাতের পর রাত এই খুনির সাথে থাকেন কেমন করে? থাকি আর কোথায়, বেশিরভাগ সময় এখানে থাকি। এখন অফিস তাই ঘর হয়ে গেছে। মাঝে সাঝে হৈমন্তীকে মনে পড়লে বাড়িতে ফিরে যাই, ব্যাস ওই তো। কিন্তু আমার মনে হয় না আশালতা আমায় কিছু করবে। মৃত মানুষকে নতুন করে কি আর মারা যায়? আসলাম তো আরো অনেক ছিল। জানি আছে, তবে ও বেশি দিন বাঁচবে না। আপনি জানলেন কি করে? ডাক্তার বলেছে ও অসুস্থ। এছাড়া একদিন স্বপ্ন দেখলাম হৈমন্তীকে বলল তার বোনকে যেন নিয়ে এসে এখানে রাখি। তার বোনের ভীষণ কষ্ট হচ্ছে। আর শান্তর, তার কথা জিজ্ঞেস করেনি? নিজের ছেলের কথা জিজ্ঞেস করলো না? স্ট্রেতে সিগারেট রেখে নিভিয়ে দিলেন। দৃঢ়স্বরে বললেন, আমিও তাই বললাম, শান্তর কথা কি তোমার মনে পড়ে না? তখন সে কি বলল জানো? আহনাফ কিছু বলল না। কবি চৌধুরী একাই বলল, সে হাসলো, বলল, তুমি আছো না, তুমি দেখবে তোমার ছেলেকে। কি অদ্ভুত কথা, আমারই কি একার ছেলে? ছেলেটা কত কষ্ট পাচ্ছে কি বলো তো হানাফ। ছোট থেকে এই বোনকে অনেক ভালোবেসেছে, আগলে রেখেছে, তো তাই এত দরদ। শুধু মিস আশালতা মানসিকভাবে অসুস্থ নয়, তার সাথে সাথে আপনারা সবাই অসুস্থ। আপনার মৃত স্ত্রীর প্রতি এত ভালোবাসা থাকলে তার কাছে চলে যান, আর সাথে করে তাকেও নিয়ে যান। শুধু আমার বন্ধুকে একটু শান্তি দিন আপনারা। দ্রুত হেঁটে চলে এলো আহনাফ। কি অদ্ভুত, তার কাছে মনে হয় না আশালতা একাই পাগল, তার সাথে সাথে কবি চৌধুরীও একটা পাগল। সবচেয়ে বড় পাগল হচ্ছে শান্তর মা, অর্থাৎ হেমন্তী চৌধুরী। অসুস্থ একটা পরিবার, অসুস্থ একটা পরিবেশ, এখানে কেউ থাকে কি করে? যে কারো দম বন্ধ হয়ে আসবে এখানে। তার নিজেরই যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেমন করে ছিল সেই জানে। তার কথা ভাবতেই ভীষণ কষ্ট লাগছে। গাড়ির সিটে বসে একদম দ্রুত বেগে ড্রাইভ করছে। তার হাতের উপর একটা হাতের পরশ পেয়ে খানিকটা স্বস্তি পেল। তানিশা নরম স্বরে বলল, মাথা ঠান্ডা করো, এখন শান্তর অবস্থা কি? ভালো আছে।
আমরা এখন ওর বাসায় যাচ্ছি তো? না, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে ওর বাসায় যাব। তানিশা কিছু বলতে চাইলো কিন্তু বললো না। আহনাফের থমথমে মুখ দেখে মনে হচ্ছে সে কিছু বললেও লাভ হবে না। আশালতা কিভাবে এই ঠিকানা পেল এসব আর জানার ইচ্ছে নেই শান্তর। একদিন এসেছে এর মানে আর নয় আবার আসবে না, আর আসতে পারবে না। সে ভুলে যাবে, কোনো কিছুই তার ঠিক মতো মনে থাকে না। বাস্তব আর সত্যি কোনো কথাই তার মনে থাকে না, অথচ অবাস্তব সব কথা সে অন্ধবিশ্বাস করে বসে আছে। এই যেমন সে তার ছেলে, আজব খেলা। এই তুচ্ছ কথাটি এত বছর পরও মনে আছে, অথচ সে কি করেছে এসব তার মনে নেই, কখনো থাকবে না। গোটা একটা দিন পার হয়ে গেল। আজ ভার্সিটিতে যায়নি, যেহেতু ইচ্ছে করছে না। সত্যি বলতে ঘর ছেড়ে বের হতে ইচ্ছে করছে না। চশমির একবার ফোন করে বলো বাসে আসবে, তৎক্ষণাৎ বলে দিল সে বাসে নেই। এমনভাবে কথাটা বলল নিঝুম জবাবে কি বলবে বুঝতে পারলো না। কোথায় আছে সেটাও জিজ্ঞেস করতে পারলো না। সে বুঝতে পারলো অশান্তর মন ভীষণ রকমের ভার, কিন্তু কেন এত মন খারাপ সেটা জানতে পারছে না। তার এই মন খারাপে কি চশমিশ গিয়ে তার পাশে থাকতে পারে না? কেন পারে না? অবশ্যই পারে, কিন্তু অশান্ত যে তাকে চাইছে না। এই ভারাক্রান্ত মনি আর ক্লাস করলো না। ক্যাম্পাসে বসে বইয়ের পাতা উল্টে গেল। আজ ভার্সিটিতে কাউকে পেল না। এবার তো আসার নাম নেই, তিথিও এলো না। আফিন আর রিয়া জুটি বেঁধে আসেনি। আহিমকে বোধহয় এক নজর দেখলো আবার হারিয়ে ফেল। দিয়াকে দেখলো কিনা মনে করতে পারছে না। দিনটা ভীষণ রকমের পানসে যাচ্ছে। দুপুর গড়িয়ে পড়ছে। ভেবেছিল অশান্ত বোধহয় একটিবারের জন্য হলেও আসবে, না সে আসেনি। চোখের চশমা ঠিক করে উঠে গেল। এগিয়ে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, মাথা নিচু করে হাঁটছে। হঠাৎ কি মনে করে মাথা উঁচু করলো। নীল তার ঠিক সামনে দাঁড়ানো, অথচ তাকে ঠিক মতো দেখতে পারলো না। হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে গেল। আর জ্ঞান রইল না নিঝুমের। শুধু এতটুকুই মনে আছে শেরবার শুধু নীলকে ছুটে আসতে দেখলো। শান্তর মনটা এখন কিছুটা ভালো বলা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে হুডিটা পরে নিল। বিছানায় সোজা হয়ে শুয়ে আছে আহনাফ। বেচারা গোটা রাত ঘুমায়নি। এখন ঘুম আসছে না, শুধু ক্লান্ত লাগছে। চোখ বন্ধ করে পড়ল। কোথায় যাচ্ছিস? চশমিশের সাথে দেখা করতে। ওকে সবটা বলা দরকার। কি বলিস? সময় হোক। ও তো নিজেই অসুস্থ, শরীর ঠিক নেই। এসব বললে ওর মনে আরো চাপ পড়বে। তাও ঠিক। শান্ত মাথা তুলে বেরিয়ে গেল। কয়েকবার ফোন করলো নিঝুমকে, কিন্তু ফোন বন্ধ। শান্ত কিছুটা বিভ্রান্ত হলো। অদ্ভুত, চশমিশ কি রাগ করে ফোন বন্ধ করে দিল? আরো কয়েকবার ট্রাই করলো, না ফোন বন্ধ। বিকাল হয়ে গেছে। এতক্ষণে চশমিশের বাসে যাওয়ার কথা, কলেজ তো থাকবে না। তবুও কল করলো তিথিকে, খোঁজ পাওয়া গেল না। চশমিশের বাসে যাবে কিনা ভেবে গাড়িতে উঠলো। বাসের সামনে পৌঁছালো। বেলকনির দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা করিয়ে গেছে, চারিদিক অন্ধকার। অশান্ত গাড়ি থেকে বের হয়ে উকি মারছে। না তো ঘরে কোনো আলো জ্বলছে না, এর অর্থ চশমিশ বাসে নেই। তবে গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজে বাসে ফিরল আবারও। আহনাফ বিছানায় মরমতো ঘুমোচ্ছে। শান্ত ছটফট করছে। নিঝুমে কোনো খোঁজ মিলছে না। আচ্ছা ও কি নীরুর সাথে? তাও তো জানে না। কিভাবে জানবে সেটাও তো বুঝতে পারছে না। দিদিকে ফোন করেছিল, কিন্তু তার কাছে নীরুর নাম্বার নেই। কি যে মুশকিল হলো। সোপের আদর্শ অবস্থায় অপেক্ষা করছে শান্ত। সন্ধে করিয়ে রাত। বাইরে ঝড় তুফান এসে গেছে। এই শীতের মধ্যে এমন বৃষ্টি। কোথায় জানি ঘূর্ণিঝড় হচ্ছে, এটাই তারই বার্তা। বাইরে যা বৃষ্টি, মনে হচ্ছে আজকে ঢাকা শহর ডুবিয়ে দিবে। শান্ত চিন্তা আরও বাড়ছে। টেনশনে হাতের নখ কামড়াচ্ছে। না, তার উচিত হয়নি চশমিশকে একা ফেলা। কিভাবে তাকে ফেলে দিল? নীলের কথা মনে হলো হঠাৎ। ইস, তার কথা তো একদমই মাথা থেকে চলে গেছিল। কি করে এমন ভুল করলো সে? বাইরে বৃষ্টি থামছে না। শান্ত পায়চারি করছে। আহনাফ বোধহয় ঘুম থেকে জেগে উঠল। আদত চোখে এদিকে সে একবার ঘুরে চলে গেল। শান্ত তাকে ডাকতে নিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। দ্রুত ফোনটা তুলে নিল। মিস চশমিশ নামটা স্ক্রিনে ভেসে উঠছে। তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। চশমিশ, কোথায় তুমি? কতগুলো ফোন করেছি জানো? আর ফোন কেন বন্ধ তোমার? কি হয়েছে তোমার? নিঝুম না, আমি বলছি। আমি মানে? কে? কণ্ঠস্বর চেনা, তবু এই অবান্তর প্রশ্ন করলো শান্ত। হঠাৎ হৃৎপিণ্ড ছটফট করেছে। ওপাশ থেকে নীল বলে উঠল, নিঝুম নাও। নিঝুম চট করে ফোনটা তুলে নিল। শান্ত থমথমে গলায় বলে উঠল, চশমিশ, কোথায় তুমি? অশান্ত, আমি নীলের বাসায়। এই দেখুন না, বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি। বাসায় ইলেকট্রিসিটিও ছিল না, ফোনে চার্জও নেই, মাত্রই এলো। এই আপনাকে ফোন করলাম। অশান্ত, অশান্ত আপনি শুনছেন তো? হ্যালো হ্যালো। নিঝুম ভুরু কুচকে স্ক্রিনের দিকে তাকালো। কি হলো ব্যাপারটা? অশান্ত ফোন কেটে দিল। আশ্চর্য, এত কষ্ট করে তাকে ফোনটা দিল, আর অশান্ত তার সাথে 2 মিনিট কথা বলো না। রেখে ধপাস করে ফোনটা রেখে দিল। দ্বিতীয়বার ফোন দেবার কোনো মানেই হয় না। নীল টেবিলের উপর পানির গ্লাস রেখে বলল,
কথা হয়েছে তোমার? নিজুম মুখ ভার করে সোফায় এসে বসলো, বলল, হ্যাঁ হয়েছে। নীল হাসলো। কি কথা হয়েছে সে ঠিকই বুঝতে পারছে। বাইরে ঝড় বৃষ্টি, মারাত্মক তুফান হচ্ছে, কয়েক জায়গায় ইলেকট্রিসিটিও নেই। এরই মধ্যে শান্ত কখনোই তাদের বাড়িতে আসতে পারবে না। চিন্তায় অস্থির উঠবে সে। এতটুকুই ভেবে ভালো লাগছে তার। শান্ত এখন জেনেছে সে আর নিজম একসাথে। কি চলছে এখন সেখানে? তার মনেও কি উত্থাল পাথাল ঝড় উঠছে ঠিক বাইরের মতো? আনব ঘর থেকে ছুটে এসে বলল, কোথায় যাচ্ছিস এই ঝড় বৃষ্টির মধ্যে? শান্ত, বাইরে যাবি না কিন্তু। কথা শেষ করে ফিরে তাকালো। কাকে বলো সে কথা? শান্ত তো আরো আগে চলে গেছে। আনব হতভম্ব হয়ে চেয়ে রইল। ছুটে গেল বেলকুনির দিকে। শান্তর গাড়ি বের হচ্ছে, তার মাথায় হাত। এই ছেলে কি পাগল হলো নাকি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।